আজ রবিবাসরীয় শেষ প্রচার নির্বাচনের বিধানসভা নির্বাচনে প্রথম দফার। আর সেই নির্বাচনে ঝড় তুলছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে হেভিওয়েটরা, আর অবশ্যই শিলিগুড়ি এবং তার সংলগ্ন এলাকার যারা প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীরাও। তো আজ আমরাও ঝড় তুলতে হাজির হয়েছি খবর সময় স্টুডিওতে। কেন ঝড়? কারণ আমাদের স্টুডিওতে আজ হাজির রয়েছেন চারটি দলেরই প্রতিনিধিরা, বা চারটি দলের এমন প্রতিনিধি যারা সক্রিয়ভাবে তাদের দলের সঙ্গে রয়েছেন। তো আগে আমরা পরিচয়টা সেরে নিই, তবে তার আগে বলি আজ রাজ্য জুড়ে যেমন একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রচার সারছেন, এই মুহূর্তে তিনি পুরুলিয়াতে রয়েছেন। অন্যদিকে যদি বলা যায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু প্রচারে পুরোপুরি শান দিচ্ছেন, এবং পিছিয়ে নেই বামেরা বা কংগ্রেসও, তারাও কিন্তু এককভাবে লড়াইয়ে তাদের ময়দানে রয়েছে। তো সব মিলিয়ে এইবার বিধানসভা নির্বাচনের প্রথম দফা কেমন কাটছে বা কি মনে হচ্ছে, তাই নিয়ে কিন্তু আজ স্টুডিওতে তর্ক বিতর্কে আমরা রয়েছি হাজির, এবং আমরা চেষ্টা করছি আপনাদের কাছেও সেই তথ্য তুলে ধরার, এবং আপনারা যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন তাদের যদি কোনো জরুরি মতামত থাকে বা তাদেরও যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই আমাদেরকে বলতে পারেন এই লাইভ সেশনের মাধ্যমে। তবে তার আগে আমি পরিচয়টা সেরে নিই। আমার ডান পাশে রয়েছেন অনিত দাস, বিজেপির পক্ষ থেকে যুব মোর্চার সহ সভাপতি। আমার বাঁ পাশের এদিকে যিনি রয়েছেন হীরা মোহন রায়, তিনি টিএমসির থেকে রয়েছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস শিলিগুড়ি টাউন 3 ব্লক প্রেসিডেন্ট। আমার ঠিক ডান দিকের কর্নারে যিনি রয়েছেন অঙ্কিত দে, তিনি সিপিআইএম এর পক্ষ থেকে অর্থাৎ এসএফআই এর জেলা সম্পাদক পদে তিনি এখন এই মুহূর্তে রয়েছেন। এবং আমার বাহাতের যে কর্নারে রয়েছেন উনি রয়েছেন সুজিত দত্ত, কংগ্রেসের পক্ষ থেকে সেক্রেটারি অর্গানাইজেশন দার্জিলিং ডিস্ট্রিক্ট। তো আমরা শুরু করি আমাদের কথা বা আমাদের আলোচনা। তো আমি সবার আগে বিজেপির পক্ষে অনিত দাসের কাছেই যাব। বিজেপি এবারে স্লোগান রেখেছে যে পাল্টানো দরকার, চায় বিজেপি সরকার। এই যে স্লোগান, এই স্লোগান কেন মনে হচ্ছে যে পাল্টানো দরকার, এবং এটা সত্যিকারেরই পাল্টানোর দরকার কেন মনে হচ্ছে, বা এটা সত্যি কি পাল্টানো যাবে বলে সম্ভব মনে হচ্ছে? সবার প্রথমে খবর সময়ের তরফ থেকে, খবর সময়ের মাধ্যমে ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী এবং শিলিগুড়িবাসীর প্রত্যেক জনগণকে অনেক অনেক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। পাল্টানো দরকার বিজেপি সরকার অবশ্যই, কারণ আমরা দেখেছি 34 বছরের হালনাত বাহিনীর নির্যাতন দুর্নীতি, এসএসসি দুর্নীতি, এবং 11 বছরের এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, এবং মা বোনদের প্রতি যেভাবে অত্যাচার, মহিলাদের প্রতি যেভাবে অত্যাচার, এবং এসএসসি দুর্নীতি, এবং 26,000 চাকরি চুরি। এই জন্যই সাধারণ মানুষ জনগণের কথা চিন্তা করে এবার পাল্টানো দরকার, এবং বিজেপি সরকার অবশ্যই, কারণ আগামী দিনে পশ্চিমবাংলাকে সোনার বাংলা রূপে রূপান্তরিত করতে ভারতীয় জনতা পার্টিকে আস্থা রেখে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে এবার নতুন বাংলার গঠন হবে। বিজেপি তো এই কথা বললো। তৃণমূলের কাছে আমি সরাসরি চলে যাব, যে তারা বলছে যে অপশাসন দুর্নীতির কথা বলছে, শিক্ষা দুর্নীতির কথা বলছে, এবং 34 বছরে বাম শাসনের কথা উল্লেখ করেছে তারা, এবং আমি বামেদের কাছে পৌঁছবো। তবে তৃণমূলের কাছে বলবো যে এবারে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের স্লোগান রেখেছে যে যতই করো হামলা এবার জিতবে বাংলা। তো এই যে একজন বলছে পাল্টানো দরকার, আরেকজন বলছে যে যতই হামলা করো, যেখানে আজকে আরও একটি হামলা বোধহয় হয়ে গিয়েছে, যদি তৃণমূলের পক্ষ থেকে বলবে যে আইপ্যাগের যে দপ্তর সেটা 20 দিনের জন্য, আগামী 20 দিনের জন্য বন্ধের নির্দেশ, যদিও তৃণমূল কংগ্রেস বিবৃতি দিয়েছে যে সেটা বন্ধের কোনো ব্যাপার নেই। তো কি বলবেন আপনি? সর্বপ্রথম নমস্কার আমাদের দলের পক্ষ থেকে, আপনাদের সকল দর্শককে নমস্কার। আমার বিজেপির পক্ষ থেকে যে বন্ধুটা বললেন পাল্টানোর দরকার, জিতবো তো আমরাই, দিদি জিতবে, এটাতে কোনো সন্দেহ নেই। আর যে দুর্নীতির কথা বললেন উনি, দেখেন সর্বভারতীয় আজকে এই সময়ে এখন ওরা ওয়াশিং মেশিন এঁকেছে। যত দুর্নীতিগ্রস্ত শুভেন্দু অধিকারী থেকে নিয়ে ওনাদের যতগুলো দুর্নীতিগ্রস্ত এতদিন থেকে এই রাজনীতিক ময়দানে যারা 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 নামেছেন, ওদের মতো যদি দুর্নীতিগ্রস্ত যদি ওদেরকে যদি হাঁটিয়ে দেয়, তাহলে ওনার দলের মধ্যে কেউ লোকই থাকবেন না। কারণ ওনাদেরকে টপ টু বটম অবধি সব দুর্নীতিগ্রস্ত মানুষগুলো রাখছে। সেই হেমন্ত বিশ্ব শর্মাকে নিই, আমাদের শুভেন্দু অধিকারী নিক, তারা তো একদম প্রত্যক্ষভাবে ভিডিও ক্যামেরাতে অন ক্যামেরাতে ধরা পড়ছে। এবং ওনাদের যে গৃহমন্ত্রী উনি তো তাড়িপার ছিলেন, গোদরাকাণ্ডে, যেটার এখনও ওই রাজীব ভাটি এখনও জেলে আছে, যে ওর তদন্ত করছিল। তো ওনারা বলবেন যে দুর্নীতি বেঙ্গলে হয়েছে। বেঙ্গলে বিগত এতদিন থেকে যারা এই সিপিএমের সরকার থেকে এতদিন যে এই মুহূর্তে যারা পৌঁছেছে, এই যেই অবস্থায় পৌঁছেছে, এই অবস্থায় তো এখন আপনারা দেখবেন প্রত্যেকটা মহিলারা, প্রত্যেকটা যুবরা, প্রত্যেকটা ক্ষেত্রে সবাই এত খুশি আছে। কারণ কি,
সরকার আমাদের প্রকল্পের মাধ্যমে এতগুলো ওনাদেরকে অ্যাসিস্ট করতেছে, এটা ফ্রি বিজ না, এটা অ্যাসিস্ট করতেছে। আজকে যে আমরা যুবসাথীর মাধ্যমে আমরা বলতেছি, লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে বলতেছি, ওনারাও দিচ্ছে, ওনারাও ফর্ম ফিল আপ করতেছে, গতকাল করতেছিল। কিন্তু আমি বলবো যে বেঙ্গলে ফর্ম ফিল আপ করার আগে, এই 1 বছর আগে দিল্লিতে ইলেকশন গেল, 2500 টাকা করে দেওয়ার কথা ছিল, ওনারা কি চালু করছেন? তাহলে দুর্নীতিটা কোথায় আছে? ওনারা যেটা বলতেছেন, ওনারা জুমলাবাজ সরকার, এটাতে কোনো সন্দেহ নেই। ওনারা বলতেছেন আমরা এটা দেবো ওটা দেবো, এক জায়গায় বলতেছে আমরা চাকরি দেবো, আর এক জায়গায় ফর্ম ফিল আপ 3000 টাকা ফর্ম ফিল আপ করতেছে। তো ইয়া তো চাকরি দাও। আর যদি চাকরির কথা উঠে, তাহলে 2 কোটি চাকরি এত বছরের যা ছিল, এতে কত হলো? 12 বছর। তো 12 বছরে 24 কোটি চাকরিটা কোথায়? আগে ওইটার কথা বলো। 26,000 চাকরি চুরি করে নিয়েছে, আজকে বলছে যে 1500 টাকা লাইনে দাঁড় করিয়েছে। আজকে তৃণমূল নেতারা বলছে যে 1,500 টাকা করে দিচ্ছি, সেটা গুটকা বিড়ি সিগারেট খাবে। এটা রাজ্য সরকার 26,000 চাকরি একদিকে চুরি করছে, এবং সেই বেকারদেরকে লাইনে ভাতার জন্য 1,500 টাকার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। আর উনি যে বললো কথাটা, যে যেই দলের নেতা শিক্ষামন্ত্রী জেলে আজকে, তার দ্বারা ওয়াশিং মেশিনের কথা মানায় না। আর বাকি থাকলো আপনাদের হাতে সিআইডি আছে, আপনাদের আরও সংস্থা আছে, কেন্দ্রীয় সংস্থা আছে, আপনারা তদন্ত করুন, আপনারা কোর্টের মাধ্যমে আপনারা কেস ফাইল করুন, আপনারা যেখানে যাওয়ার সেখানে যান, আপনারা প্রমাণ করুন যে আপনাদের থেকে যে আমাদের বিজেপিতে যে নেতারা এসছে তারা দুর্নীতিগ্রস্ত। আমরা তো প্রমাণিত করেছি, আমরা অনুব্রত মণ্ডলকে দেখিয়ে প্রমাণিত করেছি, আমরা কুণাল ঘোষকে দেখিয়ে প্রমাণিত করেছি, আমরা শিক্ষামন্ত্রীকে পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে আমরা প্রমাণিত করেছি। আর কত প্রমাণ চাই? তাই ভারতীয় জনতা পার্টিকে আগামী পরিবর্তনের মাধ্যমে বাংলার জনগণ ব্যালট মাধ্যমের মাধ্যমে নিয়ে আসবে। আমি অঙ্কিতের কাছে যাব। আপনার কি মত, যেটা একটু আগেই বিজেপির পক্ষ থেকে অনিত যেটা বললেন, এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু বামেদের কিছু দুর্নীতি বা বামেদের কিছু বিষয়কেও কিন্তু উনি তুলে ধরলেন। বিষয়টা হচ্ছে তৃণমূল আর বিজেপির মধ্যে কে কত বড় চোর আর কে কত বড় ডাকাত, কার দলে কে কত বড় চোর আছে, কার দলে কে কত বড় ডাকাত আছে, এটা নিয়ে কম্পিটিশন হচ্ছে। আমরা বামপন্থীরা পশ্চিমবাংলায় 34 বছর সরকার চালিয়েছি। 2011 সালে আমাদের পতন ঘটেছে। বিভিন্ন এসএসসি, টেট, পাবলিক সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, এই পশ্চিমবাংলার বুকে যত কর্মসংস্থানের ব্যবস্থা করা বামপন্থীরা যখন সরকারে ছিল সেই সময়তেই হয়েছে। এবার ওনারা যে কথা বলছেন, এই বিজেপির বন্ধু যে কথা বলছে, 2011 সালের আগে তো বিজেপি কে করে, বিজেপি কোথা থেকে আসে, এটা পশ্চিমবাংলার মানুষ জানতো না। কারণ জ্যোতিবাবু আর বুদ্ধবাবু তারা বলেছিলেন বিজেপি হচ্ছে অসভ্য আর বর্বরের দল, এদেরকে পশ্চিমবাংলার বুকে ঢুকতে দেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কোলে করে বিজেপিকে নিয়ে এসে এখানে ভোটে নির্বাচনে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিল। ন্যানোর কারখানা সেখানে যাতে না হয়, সিপিএম সরকার না করতে পারে, রাজনাথ সিং এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কানে গল্প করে এই সমস্ত কথার পরিকল্পনা করেছিলেন। ফলে কে শিল্পপ্রেমী, কে যুবকদের কর্মসংস্থানের প্রেমী, সেটা বিজেপি আর তৃণমূলের যে ক্যারেক্টার সেটা দেখলেই বোঝা যায়। আমার একটা কথা, আরএসএস গান্ধীজিকে হত্যা করেছিল, নাথুরাম গডসে আরএসএসের নেতা গান্ধীজিকে হত্যা করেছিল। সেই আরএসএস ভবিষ্যতে তার পরবর্তীতে ব্যান করা হয়েছিল। সেই আরএসএস যখন পশ্চিমবাংলার বুকে বা ভারতবর্ষের বুকে আবারও সক্রিয় হতে শুরু করে, সেই সময় দাঁড়িয়ে আরএসএস বলেছিল আমরা যেরকম বিজেপিকে সমর্থন করি, ঠিক একইভাবে পশ্চিমবাংলার বুকে আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের নেত্রীকে দুর্গা হিসাবে মনোনীত করেছিল, দেবী দুর্গার সাথে তুলনা করেছিল। তাহলে আরএসএসের যা নীতি, সেই নীতিটাকেই পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ভাবে লাগু করবার চেষ্টা করছে এবং সাধারণ মানুষের জীবনটাকে নরকে পরিণত করছে। 26,000 চাকরি শুধু না, 26,000 চাকরি তো এটা আমরা কোর্টে যাচ্ছে, কেউ যোগ্য কেউ অযোগ্য চাকরি যাচ্ছে মানলাম। কলকাতা ধর্মতলা রাস্তায় যে দিনের পর দিন ছেলেমেয়েরা বসে আছে, এত সিবিআই এনকোয়ারি হচ্ছে, এত ইডি আসছে, এই সব কিছু হচ্ছে, এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত তথ্য থাকা সত্ত্বেও অমিত শাহ, নরেন্দ্র মোদীদের কেন সাহস হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা? আজকে তৃণমূল কংগ্রেস ওয়াশিং মেশিনের কথা বলছে, আরে শুভেন্দু অধিকারী তো চোর, বিজেপির নেতারাও জানে, যারা বিজেপি প্রথম দিন থেকে করে তারাও এর প্রতি অতিষ্ঠ। শুভেন্দু অধিকারী চোর, বিজেপিতে গেছে মানলাম, সেই একই কাণ্ডে উনি আমাদের বন্ধু বলছিলেন শুভেন্দু অধিকারীর সাথে তো একই সাথে ফিরহাদ হাকিম তোয়ালায় মোড়ে টাকা নিচ্ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক জেল খেটেছে খাদ্যমন্ত্রী, তারপর অনুব্রত মণ্ডল গরু চুরি করে জেল খেটেছে, পরেশচন্দ্র অধিকারী শিক্ষা দুর্নীতিতে দায়ী যুক্ত। এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে এরা যদি আগে জানতাম যে এরা পয়সা খাবে, তোলাবাজি করবে, তাহলে এদেরকে টিকিট দিতাম না। তাহলে এই 2026-এর নির্বাচনে তাদেরকে কেন কোলে করে মাথায় তুলে নিয়ে তাদেরকে টিকিট দিয়েছেন?
বিজেপি আর তৃণমূলের সেটিং বাংলার মানুষের ভবিষ্যৎটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। বামফ্রন্ট সরকার, আমাদের তো অধিকার আছে কথা বলার। পশ্চিমবাংলার বুকে যা ডেভেলপমেন্ট আপনি দেখতে পাচ্ছেন, সে অপারেশন বর্গা থেকে শুরু করে ল্যান্ড রিফর্ম, আজকে পশ্চিমবাংলার বুকে যত ছোট বড় কলকারখানা, স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ বামপন্থীরা করেছে, বুদ্ধদেব ভট্টাচার্যরা করেছে। 11 সালের পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে 150খানা কমিশন করেছিল। সিপিএমের নেতাদের নাকি জেলে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন, তৃণমূল কংগ্রেসের কোনো নেতার ক্ষমতা হয়নি এই সিপিএমের কোনো নেতার গায়ে কালির দাগ ছিটানোর। আমরাই পশ্চিমবঙ্গকে গড়েছি, আমরাই আগামী দিনে পশ্চিমবঙ্গকে সঠিক দিশা দেখাবো। ধন্যবাদ অঙ্কিত। আমি কংগ্রেসের পক্ষে সুজিত দত্ত আছে, তার কাছে যাব। জন কিন্তু বেশ একেবারে পুরোপুরি তাদের বক্তব্য রেখেছেন। আমি যদি বলি এই ওভারঅল যেটুকু আপনি শুনলেন, তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে? বাংলার মানুষকে একদম বোকা বানানো হচ্ছে। বাংলার মানুষকে তৃণমূল এবং বিজেপি বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। একে অপরকে বলছে চোর। তার মানে কি বামেদের জন্য আপনাদের কোনো গিলওয়া শিকওয়া যেটা বলে সেটা নেই, মানে সেই জায়গাটাও একটা? না না, বামেরা 34 বছরে কাজ করলে পারেই কিছু সমস্যা হয়। আমরা বলিনি যে বামেরা সম্পূর্ণভাবে সঠিকভাবে পরিচালনা করেছে। হয়তো তাদের কিছু প্রতিবন্ধকতা ছিল, দলীয় প্রতিবন্ধকতা ছিল। সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে 34 বছর তারা যখন ক্ষমতা ছিল, তার পরবর্তীতে 2011 সাল থেকে তৃণমূল ক্ষমতায়, এবং তৃণমূলের আজকে তৃণমূলের বন্ধু বললেন যে যারা যারা চোর তাদেরকে তৃণমূল টিকিট দিতেন না। এটা মমতা ব্যানার্জির কোট আনকোট কথা। আমি বলছি, আপনি তো প্রচারের সময় সবসময় বলেন যে আপনি 294টা সিটের প্রার্থী, আপনি সততার প্রতীক। তাহলে যারা চোর, সেই চোরদের দায়িত্ব তো আপনাকেই নিতে হবে। আপনিও চুরিতে সামিল, তার মানে এটা ধরেই নিতে হবে আপনিও চোর। আপনাকে চোর বলতেও কোনো অসুবিধা নেই, কারণ আপনি চোরেদের সাথেই রয়েছেন। 294 সিটে আপনিই প্রার্থী একটা। আর 2 নাম্বার গেল যে বিজেপির বন্ধু বলছেন যে পরিবর্তন চাই। কিসের পরিবর্তন চাই? কারা বলছে পরিবর্তনের কথা? উনি হাসরত উন্নয়নের কথা ভুলে গেছে, উনি হাসরতের কথা ভুলে গেছে। ওনাকে বলুন যে হাসরত আর উন্নয়ন কী হয়েছিল, কিসের পরিবর্তন? ওনারা আরজি করের কথা বলছে। আরজি করের যে মেয়েটি, তার মাকে ক্যান্ডিডেট করেছে, কিসের জন্য? ওনাদের ওখানে কি হাসরত আর উন্নয়নের কথা যদি আমরা বলি, উনি কি উত্তর দিবেন? আর চোরেদের বিরুদ্ধে বলছেন, ওনাদের হাতে কেন্দ্রীয় সংস্থা, ইডি আসলো, সিবিআই আসলো, বিভিন্ন সংস্থা এসে বিভিন্ন তদন্ত করলো, কিন্তু কাউকে কিন্তু কোনো রকম শাস্তি দিতে পারেননি। চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আন্দোলন করলো, যারা এমনকি সরকারি কর্মচারী যারা ডিএর জন্য আন্দোলন করলো, সবাই রাস্তায়। তৃণমূলের ব্যর্থতা, কিন্তু সঠিক রাস্তা তদন্ত করে দোষীদেরকে শাস্তির ব্যবস্থা বিজেপি করতে পারেনি। কাজে দুটো দলকে মানুষ, আমাদের মনে হয় যে এই দুটো দলকেই মানুষ চিনে ফেলেছে। সেটা কেন্দ্রীয় সরকারে থাকার সুবাদে বিজেপিকেও চিনেছে, এবং রাজ্য সরকারে থাকার সুবাদে তৃণমূলকেও চিনেছে। আগামী নির্বাচনে আশা করি দুটো দলকেই মানুষ বর্জন করে সঠিক দিশার জন্য আগামী দিনে সোনার বাংলা গড়তে কংগ্রেস প্রার্থীকেই ভোট দেবে। আর সবাই কিন্তু সোনার বাংলার কথাই বলছে, এবং সেই সোনার বাংলার সুবাদে কংগ্রেসের যিনি রয়েছেন সুজিত বাবু, তিনি কিন্তু বললেন যে 294টি আসনে যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে তিনি নিজেই প্রার্থী, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে দুর্নীতি বা যে অপশাসন তারও দায় তার রয়েছে, তো কি বলবেন আপনি? দেখেন, এখানে দুর্নীতি তো সরকার তো গঠন এখন হয় নাই। আমরা যদি বিগত দিনে কথা বলি, তাহলে আজকে কংগ্রেস সিপিআইএম একজোট হয়ে লড়াই করতেছে। এটা তো সবচেয়ে বড় একটা মিরাক্কাল ঘটনা, যে জিন্দিগি লাইফ টাইম যেই দল একে একে সেটা বলো। শুনুন, এরা হচ্ছে চোরে চোরে মাস্তাতো ভাই। কি করণী বলো, সেটা বলো। ইনারা হচ্ছে চোরে চোরে মাস্তাতো ভাই, ঠিক আছে না? উনি চোরে চোরে মাস্তাতো কারণ বলুন তো, উনি যে বারবার একটা কথা বললো, আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোন দলে ছিল সেটা সবাই জানে, আজকে কোন দল আছে সেটা সবাই জানে। কোন দলে ছিল, কোন দলে কি বিরোধী দলনেতা হয়েছে সেটা সবাই জানে। চোরে চোরে মাসুদ ভাই কারা সেটা আজকে সবাই জানে। এসএসসি দুর্নীতি লোকাল সিপিএম এর পার্টি অফিসে চিরকুট দিয়ে হতো, সেই এসএসসি আজকে প্রতিবাহিত করে আজকে তৃণমূল কংগ্রেস চলছে।
সেই তৃণমূল কংগ্রেস সেই জায়গাটাই রাস্তা দিয়ে হাঁটছে। উত্তরপ্রদেশেও পিএসসির ইয়ে হয়েছে রেজাল্ট। আজকে যারা এসএসসির কথা বলছে, উত্তরপ্রদেশের কোশ্চেন লিক আউট হয়ে যায়, কিভাবে উত্তর দিতে পারবে বিজেপির নেতা? টুকরে টুকরে এটা হচ্ছে টুকরে টুকরে গ্যাংয়ের নেতা, টুকরে টুকরে গ্যাংয়ের নেতা কানাইয়া কুমার আজকে কংগ্রেস, আজকে এরা তিনজন মিলে লড়াই করছে। একজন একজন আজকে আমি যেটা বলতে চাইছিলাম, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যেটা নির্বাচনের ইস্যু হওয়া উচিত। হ্যাঁ, আমরা তো ঠিকই কংগ্রেস পার্টির সাথে আমাদের দীর্ঘদিন বিরোধিতা ছিল। সেটা কি নিয়ে ছিল? দল বদল নিয়ে না, কিন্তু চুরি দুর্নীতি নিয়ে না, কিন্তু আমাদের সাথে ইডিওলজিক্যাল ফাইট ছিল। আমাদের সাথে একটা বিশেষ কোনো নীতি, শিল্পনীতি, শ্রমিক নীতি, কৃষক নীতি, এর উপর দাঁড়িয়ে লড়াই ছিল। কিন্তু কখনো সিপিএম দল কংগ্রেসের কোনো নেতাকে ওই ঘর থেকে ভাঙিয়ে নিয়ে এসে নিজের দলে সামিল করেনি, বা কংগ্রেস পার্টিও নিজের দলের সিপিএমের কোনো নেতাকে নিজের দলের দিকে নিয়ে যায়নি। ইস্যুটা ছিল শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প, বাসস্থান। পশ্চিমবঙ্গের মধ্যে এরা লাটে তুলে স্বাস্থ্য দিয়ে শিক্ষা নিয়ে লড়াই করছে, এবং যখন লোকসভা ভোট হচ্ছে তখন সবাই একত্রীকরণ করছে, হাসছে। এই জন্য বাংলার জনগণ বুঝে গেছে 34 বছর এত উন্নয়ন করেছে, 34 বছর সিপিআইএম এত উন্নয়ন করেছে যে আজকে পশ্চিমবঙ্গের মধ্যে তারা শূন্য। উন্নয়ন যা হচ্ছে, সারা ভারত জুড়ে যা উন্নয়ন হচ্ছে, সরকারি সংস্থাগুলোকে বেসরকারিকরণ হচ্ছে। আজকে আপনারা দেখছেন এনজেপি, আগামী দিনে দেখতে পাবো এই এনজেপি হয়তো দের হাতে চলে গেছে। সেখানে হয়তো আজকে 10 টাকা দিয়ে ট্রেনের প্ল্যাটফর্মে ঢোকার টিকিট কাটা যায়, কিন্তু আগামী দিনে সেটা আর 10 টাকা থাকবে না, 100 টাকা হয়ে যাবে। কাজেই সম্পূর্ণ ভারতবর্ষকে, রেলকে এবং বিভিন্ন সংস্থাকে যেভাবে বেসরকারিকরণ করা হচ্ছে, পুরো ভারতবর্ষটাকেই একদিন আদানির হাতে তুলে দেওয়া হবে। আর যারা চোরের কথা বলছে, সেই চোরের প্রথম যে নামটা আসে শুভেন্দু অধিকারী, সে সবচেয়ে বড় চোর। সেই চোরের গত 5 বছরের বিরোধী দলনেতা থাকলো, তাদের মুখে চুরির কথা মানায় না, তাদের মুখে চুরির কথা। দেখেন, আজকে আমরা যেই মুহূর্তে আমরা ঝগড়া করতে আসিনি বন্ধু, আমরা নিজের ভিউটা রাখি। এখানে আমরা দেখতেছি যে বিজেপিরা আজকে তো মুখ্য, আজকে বিরোধী দল এই পশ্চিমবঙ্গে আমরা দেখতেছি পুরো অল ওভার ইন্ডিয়াতে ওনারা যা প্রকল্প আনতেছেন, ওটা একটা মুখোশ, একটা আলাদা, তার পিছনের একটা আলাদা রাজনীতি। ওনারা, আপনি যদি শুরু থেকে যান, এর মধ্যে এই যে গতকাল 2 দিন আগের ঘটনা, এই যে ডিলিমিটেশনের ব্যাপারটা, সামনে কি রাখছে? উমেন রিজার্ভেশন। কিন্তু আদৌ কি উমেন রিজার্ভেশন ছিল ওটা? আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন যে 50% এখনই করে দেন, আমরা এখনই রাজি আছি। করার ক্ষমতা আছে? বিজেপি নিজের দলের মধ্যে উমেন রিজার্ভেশন আনার ক্ষমতা আছে? নেই, কারণ ওনারা ওই গদ্দি প্রেমী ওদের। কারণ কি আমরা দেখতে পাচ্ছি আজকে এই ডিলিমিটেশন সামনে রাখছে উমেন রিজার্ভেশন, কিন্তু তার পিছনে ওনারা 850 সিট বাড়াবে, কারণ ওনারা গদ্দি ছাড়তে চান না। ওনারা কি অনুপাতে করবেন একটা আয়োগ, ওটা আয়োগটা বানাবেন ওনারই, যে এখানে কয়টা রাজ্য হবে, কয়টা রাজ্যের মধ্যে কয়টা সিট থাকবে, 850টা কীভাবে হবে, উত্তরে কয়টা হবে, দক্ষিণে কয়টা হবে, পূর্বে কয়টা হবে, পশ্চিমে কয়টা হবে, সেটা তো আমরা পিছনেটা কেউ ডিপ সার্চ কেউ করে না। আজকে আমরা প্রত্যেকটা ইভেন্টে দেখছি, আমরা ওনাদের যতগুলো অ্যামেন্ডমেন্ট করছে, যে কৃষি বিল থেকে নিয়ে, আমরা জানি না যে আজকে ফুড ডিস্ট্রিবিউশন যারা যেই গভর্নমেন্ট এফসিআই গভর্নমেন্ট থেকে করা হচ্ছে, আজকে ওইটাকে মনোপলিভাবে যারা এই আদানি আম্বানির হাতে তুলে দিতে পারে, যে ওনারা যে মনোপলি করতে পারে, ওনারা যেন সব জমা করতে পারে, খাদ্যগুলো ওনারা নিজের ভাবে মনোপলিভাবে ওনারা কত দামে বিক্রি করবে, এটার পিছনে ছিল। তার জন্য আপনারা দেখবেন, আপনাদের ক্ষেত্রে বলছি না, অনেকগুলো ন্যাশনাল টিভি মিডিয়ারা যেই কৃষি বিলটাকে এতদিন খুব ভালো বলছিল, যে এই 2024-এর ইলেকশনের আগে ওটাকে রিটার্ন নিয়ে নিল জেতার জন্য, তখন এই মিডিয়াগুলো বলতেছিল যে মাস্টার স্ট্রোক, এটা কোনো হতে পারে। এতদিন থেকে 150 ওখানে কৃষকরা ধর্ণা দিতে মারা গেলেন, তখন মাস্টার ছিল না। আর 2024 ইলেকশন জেতার আগে এই কৃষি বিল কিন্তু তৃণমূলও ঘুরিয়ে সাপোর্ট করেছে। কৃষি বিলের ভোটাভুটির দিন কৃষি বিলের এগেনস্টে ভোট না দিয়ে সে অ্যাবসেন্ট ছিল। পক্ষান্তরে কিন্তু বিজেপিকে, মোদীকে আমি বলতে চাইছি, আরএসএস নাগপুর থেকে যেমন বিজেপিকে কেন্দ্রে পরিচালনা করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আরএসএস এর এজেন্ট হিসেবে পশ্চিমবাংলায় পরিচালিত করছে, আর গিমিকের নাটক দেখাচ্ছে তৃণমূল আর বিজেপি। আমরা বলছি একই মুদ্রার রিপিট, এটা বুঝতে হবে। উনি বলতে চাচ্ছেন কংগ্রেস যেরকম 34 বছর সিপিএমকে যেভাবে নিয়ন্ত্রণ করেছিল, উনি সেই ধরনের কথা বলতে যাচ্ছে। 34 বছর, আপনার দল তো 34 বছর আগে পশ্চিমবাংলায় এক্সিস্টই করতো না, আপনি 34 বছর আজকে ওনাদের স্লোগান, বিজেপি কর্মীরা, আমি যদি জিজ্ঞাসা করি ওনাদেরকে, ম্যাক্সিমাম মানুষগুলো বিজেপির স্লোগানটাই জানে না,
যেমন ওনারা বলে ইনকালাব জিন্দাবাদ, সিপিএমরা বন্দে মাতরম, ওনারা জয় শ্রীরাম ভারত মাতা কি, এটা কি আদৌ বিজেপির স্লোগান? এটা কারণ ওনারা না একটা মানুষকে একটা সনাতনী বলে ধর্মের কথা বলে ইলেকশনটা জিততে চায়। কারণ কি আমরা যেই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা যেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, কেন ভোট প্রচার এখন ভোট তুঙ্গে আছে, আমাদেরকে অগ্রসর হতে লাগবে, আমাদেরকে দেশের উন্নতির, রাজ্যের উন্নতির, আমরা যতগুলো আমরা ম্যানিফেস্টো বানাচ্ছি আমরা রাজ্যের উন্নতির জন্য, সোনার বাংলা এই যে বলতেছে এনারাও, কিন্তু এনাদের আপনি বলেন তো ডেভেলপমেন্টের এনার ইশতেহারটা দেখেন তো নাই। এনারাকে রাম মন্দির লাগবে, মসজিদ ভাঙবে, এরা এই কমিউনাল ম্যাটারটা নিয়ে এনাদের এজেন্ডা। এই বিজেপিরা যতগুলো আছে এই কমিউনাল ছাড়া, আপনি যদি বিগত দিনের সিট দেখলেন, এনারা যখন এনাদের সিট বাড়ছে কমিউনাল ম্যাটার নিয়েই সিট বাড়ছে। আপনি 2006 বলেন, 91 বলেন, এই সময়টা এনাদের কমিউনাল ম্যাটারটার জন্যই এনারা সিট বাড়ছে। এইবারে 2024-এ এনাদের কোনো কিছু ছিল না, এনাদের ভিক্ষা চেতে হয়েছে বিহারের কাছ থেকে আর সাউথের একটা রাজ্যের কাছ থেকে, নাহলে এককভাবে রাজ্য গড়ার ক্ষমতা ছিল, দেশ গড়ার ক্ষমতা ছিল না। কারণ কি এনাদের 2024-এ কোনো এরকম কমিউনাল মুদ্রা ছিল না এনাদের কাছে। আজকে বাংলায় চাষিরা চাষ করছে, আলু চাষ করছে এবং পুকুরে ভাসিয়ে দিচ্ছে। আজকে চাষিদের এমন অসহায় অবস্থা আমরা কি দেখছি? আমরা দেখছি যে কয়লা চোররা কয়লা চুরি করছে, বালি চুরি করছে। আমরা দেখুন কেউ খাই, আমরা ভাত খাই, কেউ মাছ খাই, কেউ ডাল খাই, কেউ নিরামিষ খাই, কেউ আমিষ খাই। পশ্চিমবঙ্গে এমন একটা জিনিস আছে, পশ্চিমবঙ্গে এমন একটা পশ্চিমবঙ্গে এমন একটা জিনিস আছে যে কয়লাও খায়, যে বালিও খায়, যে আবাস যোজনার টাকাও খায় এবং 12,000 শৌচালয়ের টাকাও পর্যন্ত খায়। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি একটা বিষয় আইডেন্টিফাই করবার চেষ্টা করছি, সেটা হচ্ছে তৃণমূলের যিনি প্রতিনিধি তিনি এখানে বললেন খুব সুন্দরভাবেই জয় শ্রীরামকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করা হচ্ছে। আমরা এটা বলছি যে জয় শ্রীরাম এবং আল্লাহ একবার বা যাই ধর্মীয় স্লোগান আপনারা বলুন না কেন, এটা ধর্মপ্রাণ মানুষ নিজেদের মনে কমিউনিস্টরা লুকিয়ে মন্দিরে গিয়ে পুজো দেয় এবং রাস্তা দামে বলে আমরা কোনো ধর্ম বিশ্বাসী না, আমরা কমিউনিস্ট, আমরা কমিউনিস্ট বলছে। আপনাদেরকে বলবেন কি? আপনাদের জনগণই আপনাদেরকে বলার জায়গা রাখিনি, আপনারা বলবেন কি? আপনারা তো শূন্য। সেটা একটা ধর্মীয় স্লোগান, ধর্মপ্রাণ মানুষ সেটাকে নিজেদের মনের আনন্দের জন্য ব্যবহার করে। সেটাকে রাজনৈতিক মঞ্চে নিয়ে আসা শুধুমাত্র রাজনীতিকে ব্যবহার করে নিজের ভোট বাক্সটাকে বাড়ানোর উদ্দেশ্য। আমি আরেকটা কথা বলছি, তৃণমূলের প্রতিনিধি বললেন রাম মন্দিরকে বিজেপি ব্যবহার করছে ধর্মের কারণে। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমি আরেকটা প্রসঙ্গে অ্যাড করছি ওটার সাথে, যে নরেন্দ্র মোদী যেরকমভাবে রাম মন্দিরকে হিন্দুদেরকে রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন, ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বুকে নিজে বাঁচার জন্য, যেখানে মাটিগাড়ার উত্তরায়ণের কাছে যে জমিতে বামফ্রন্ট সরকার যখন ছিল তারা রেখে গিয়েছিল আইটি পার্ক করবার জন্য, যে জমিটাকে ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য, সেই সরকারের জমি, সরকারের কোষাগারের টাকা ব্যবহার করে সংবিধানকে ভায়োলেট করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য একই রকমভাবে এখানে মহাকাল মন্দির করবার চেষ্টা করেন। আমরা বলছি মন্দির মসজিদ ভারতবর্ষে প্রচুর আছে, হবে না কেন? আমি আজকে ধর্মপ্রাণ হতেও পারি, আমি ধর্মে বিশ্বাস নাও করতে পারি, কিন্তু যারা ধর্মপ্রাণ মানুষ তারা নিজেদের পকেটের টাকা চাঁদা দিয়ে মন্দির করবে, জায়গা দেবে, সেখানে পূজা অর্চনা করবে। কিন্তু সরকারের টাকা, ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধান রচনা করে গেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে সংবিধানের যেটা বলা আছে যে সরকারি কোষাগারের টাকা কোনো নির্দিষ্ট ধর্মের জন্য, ধর্মস্থান বানানোর জন্য লাগানো যাবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর থেকে কয়েক ডিগ্রি উপরে গিয়ে সরকারি জমিতে সরকারি কোষাগারের টাকা ব্যবহার করে সেখানে মহাকাল মন্দির স্থাপন করবার প্রতিশ্রুতি দিয়েছেন এবং করবেন বলে বলেছেন। আমরা বলছি এটা অন্যায়। যেখানে ছেলেমেয়েরা বেকারই বাড়ছে, গোটা দেশে যেরকম 2 কোটি চাকরি বলে হচ্ছে ধোকা দিয়েছে বিজেপি, পশ্চিমবাংলায় 15 লাখ চাকরি বলে তৃণমূল ধোকা দিয়েছে। তো এই কথাতেই যদি আমি একটা প্রশ্ন রাখি যে তরুণদের চাকরির যে ব্যবস্থা এবং এটা কিভাবে সমাধান হবে এবং আপনার দল কিভাবে সেটা সমাধান করতে পারবে বলে মনে হয়? পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত আইটি সেক্টর যদি আপনি বলেন, সল্টটেক সেক্টর 5 বুদ্ধদেব ভট্টাচার্য করে গিয়েছিলেন। তৃণমূল বলতে পারবে কোনো একটি আইটি সেক্টর তৈরি করবার জন্য কোনো কাজ করেছে? বলতে পারবে না। পশ্চিমবাংলায় যত শিল্প কলকারখানা যতটুকু আছে বামপন্থীরা করেছিল, তার আগে কংগ্রেস করেছিল, অস্বীকার করবার জায়গা নেই। তৃণমূল কংগ্রেস কি বলতে পারবে কোনো ছোট বড় কি শিল্প কলকারখানা করেছেন? 2 নম্বর কথা। 3 নম্বর বিষয় হচ্ছে, আমি ন্যানো কারখানার কথা আগে উল্লেখ করলাম, এই ন্যানো যদি হতো, সেই ন্যানোকে ভিত্তি করে আরও প্রচুর ছোট মাঝারি শিল্প হতো। সেই জায়গায় ন্যানোটার কারখানাটাকে যদি ভেস্তে দেওয়া যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আরবান নকশাল, মাওবাদী এবং বিজেপির রাজনাথ সিং, অমিত শাহ, নরেন্দ্র মোদীরা কানে কানে গল্প করে যাতে সিপিএমকে মেলাইন করা যায় মানুষের কাছ থেকে, বেকার ছেলেমেয়েদের জীবন থেকে যাতে চাকরিটাকে কেড়ে নেওয়া যায়, সেটা বিজেপি আর তৃণমূল ঐক্যবদ্ধভাবে এখানে ন্যানো কারখানা করতে যায়নি, মানুষকে ভুল বুঝিয়ে
চেয়েছে। এখন সেখানকার মানুষ মাথা ঠুকরাচ্ছে যে আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি সিপিএমকে এখানে ভোট দিতে না দিয়ে। এই বিজেপি আর তৃণমূলের মুখে কর্মসংস্থানের কথা মানায় না। শিলিগুড়িতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আমরা এখানে প্রতিশ্রুতি দিয়েছি যেখানে আইটি পার্ক করবার জায়গা ছিল সেখানে আইটি পার্ক বামপন্থীরা যদি নির্বাচিত হয় সেখানে বেকার ছেলেমেয়েদের কাজের জন্য মহাকাল মন্দির সরে আইটি পার্ক সেটা হবে। মহাকাল মন্দির মানুষ মানুষের মতন করে করবে, মানুষের টাকায় হবে, চাঁদার টাকায় হবে। সরকারি কোষাগারের টাকা ব্যয় করে মন্দির মসজিদ হতে পারে না, কোনো ধর্মস্থান হতে পারে না। আপনি কি বলতে চাচ্ছেন ভারতীয় জনতা পার্টি সরকারি টাকা ব্যবহার করে রাম মন্দির বানিয়েছে? একবারও বলিনি, কিন্তু সেই রাম মন্দিরটাকে আজকে কেন্দ্র করে CPI মানে ঠাকুর ব্যবসায়ী ব্যাপারটা কি এরকম যে ঠাকুর ঘরে খেয়ে আমি কলা খাইনি, এটা ব্যাপার হয়ে গেল? উনি বলেছেন আমরা ভারতীয় জনতা পার্টি ধর্মের রাজনীতি করি, আমরা জয় শ্রীরামকে ধর্ম ভিত্তিতে ব্যবহার করি। আমি উনাকে বলতে চাই, আজ কিছুদিন আমরা আবার দেখলাম ইরানের রাষ্ট্রপতি মারা গেছিল, ওনারা রাস্তায় নেমেছিলেন 100 বার প্রতিবাদে। হ্যাঁ, 100 বার। কিন্তু আমরা যখন দেখি বাংলাদেশে হিন্দু ভাই বোনেরা মার খায়, তখন ওনাদেরকে আমরা রাস্তায় নামতে দেখি না। আমরা গলিতে মহল্লায় আমরা মিছিল যখন দেখি করেছি, আজকে জানো না? তৃণমূল ভাইয়ের নির্বাচনের সময় হাজারে হাজারে লাখে লাখে মানুষদেরকে বিতাড়িত করে এবং মারধর করে, তখন তো দেখি না তাদেরকে আন্দোলন বাঙালি করতে। বিরোধী, আমরা যখন বাংলা দেখলাম বিরোধী। মুর্শিদাবাদ তোমাদের এবং মোতাবাড়িতে যখন তোমাদের দেখলাম মুখে হাজার হাজার সংখ্যায় বাংলার কোনো মা বোনেরা ঘর কথা ছাড়া বলে হয়েছে, না। তখন আরে ধুর CPM মশাই, দেখলাম না, তুমি তো জানোই তখন না। দেখলাম না আমাদের কি বলবেন এই বিষয় নিয়ে, কি বলবেন? দেখেন, এটা তো বাস্তব কথা। আমাদের সিপিআইএমের যে প্রতিনিধি ভাইটা বলল যে এটা বাস্তব কথা, যে বিজেপির এখন যেহেতু ওনাদের কোনো এখন মুদ্রা নেই, ওনারা ফর্ম ফিল আপ করতেছে যেখানে সেখানে, ওনারা এটা ধর্মের জন্যই লড়াই করতেছে। আর এটা আমাদের কথা না, তো এটা অন্য দলের না, ওনাদেরই দলের যে সুব্রমণিয়াম স্বামী, ওনারা বলছেন যে মোদি ইজ এ ইডিয়েট, অন ক্যামেরা বলছে, আপনি ইউটিউবে খুলে দেখে নেন। তো উনি সব জায়গায় এককভাবে করছেন। এনাদের এখন কি বলবো, আমি এখন অ্যাবস্টিন ফাইলে যদি কথা বলি, তাহলে ওনারা একদম একদম আমাদের আমেরিকার পাপেট হয়ে দাঁড়াইছে। আচ্ছা, একটা কোশ্চেন আমার ভীষণভাবে করতে ইচ্ছে করছে যে সম্প্রতি যোগীনাথ এখানে আসলেন, আদিত্য যোগীনাথ এখানে আসলেন এবং তিনি উত্তরবঙ্গে এসে উত্তর বিহার, সেটা যেভাবেই হোক, ভুলবশত হোক, যেভাবেই হোক, তিনি বলে ফেলেছেন এবং এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্রাত্য বসু কিন্তু একটা বিবৃতিও দিয়েছেন, তিনি প্রেস বিবৃতি দিয়েছেন। তো কি বলবেন এই বিষয়টায়? দেখুন, এনাদের যোগী আদিত্যনাথ বলেন, হেমন্ত, আজকে আমাদের এখানে 40টা ওনাদের স্টার ক্যাম্পেইনার আসছে এখানে, কি দরকার ছিল? ওনারা যদি এতই সরকারটাকে, মানে এতই দেশটাকে যদি খুব ভালোভাবে চালাতেন, স্টার ক্যাম্পেইনার আসার কি দরকার ছিল? আর ওনারা আবল তাবল এসে বলে যাচ্ছেন। তো স্টার ক্যাম্পেনারের ওপর তো ভরসা তৃণমূল কংগ্রেসও করে থাকে, তাদেরও তো স্টার ক্যাম্পেনার। আমরা ভিন রাজ্য থেকে নিয়ে আসতেছি না, আমরা ভিন রাজ্য থেকে, রাজস্থানের সিএম এসে এখানে মিটিং করে যাচ্ছেন। আপনারা বলেন আমরা ধর্মের রাজনীতি করি, কিছুদিন আগে মমতা ব্যানার্জি কি বলেছে? আমি যদি সরে যাই তাহলে একটা বিশেষ কমিউনিটির দল সব শেষ করে দেবে। তাহলে আপনারা বলেন কিভাবে যে আমরা কমিউনাল? যেভাবে নরেন্দ্র মোদি কমিউনাল তো আপনারা নিজেকে প্রমাণ করবার চেষ্টা করছেন তিনি হিন্দু ধর্মের সবথেকে বড় রক্ষাকর্তা, ঠিক একইভাবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে হামাগুড়ি দিচ্ছেন, ভয় ভয় আছেন, এতদিন ধরে মাইনরিটিদের ভুল বুঝিয়ে তাদের নরেন্দ্র মোদি বলেছে সবকা সাথ সবকা বিকাশ। একইভাবে উনি যখন আবাস যোজনা রাখেন, তখন উনি বিশেষ ধর্মকে ভিত্তি করে রাখেন না, উনি সবকা বিকাশ সবকা কাজ। আর আপনার সিপিআইএম এর কথা মানায় না, আপনার সিপিআইএম এর কথা ভাইদের কাছে মানায় না, এরকম কথাবার্তা আপনারা শুনুন। বিজেপির প্রতিনিধির কথা শুনে খুব ভালো লাগছে। ওনারা কিন্তু উন্নয়নের কথা বলেন না। ওনারা 2014 সালে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কথা বলছে না। 2014 সালে প্রতিশ্রুতি কি ছিল? 2 কোটি চাকরি প্রত্যেক বছর দেয়নি। ব্যাংকে 15 লক্ষ টাকা, সবাই গরিব মানুষরা লাইনে দাঁড়িয়ে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুললেন, তাতে দিতে পারলেন না। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন গ্যাসের দাম কমবে, সেই সময় 384 টাকা গ্যাস ছিল, আজকে 966 টাকা। মানে এখনও দাঁড়িয়ে আমি বাড়ির থেকে বেরোবার সময় শুনছি 966 টাকা, এখন বাড়ছে কিনা জানি না অবশ্য। আবার তেলের দাম, পেট্রোল ডিজেলের দাম, তখন বলেছিলেন স্মৃতি ইরানি রাস্তায় দাঁড়িয়ে চুড়ি হাতে নিয়ে বলেছিলেন যে মনমোহন সিংকে চুড়ি গিফট দেবেন। এখন কি তাহলে আমি বিজেপির এই প্রতিনিধিকেই চুড়িটা গিফট দিয়ে দিই, উনি নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীকে পড়ার জন্য আমরা তাহলে পাঠাতে হবে, তাহলে উনাকে পাঠিয়ে দিন, আমি উনাকে গিফট দিয়ে দিন। এখন অনেক কিছু বলবেন, সারা ভারতবর্ষে এখন আর প্রতিশ্রুতির কিছু নেই, মানুষকে বোকা বানানো হয়ে গেছে। তাই পুলওয়ামা ঘটনা ঘটেছে, সত্যপাল মালিক সেই পুলওয়ামার ঘটনার বহিঃপ্রকাশ করে দিয়েছেন। ওনারা সেদিন আরডিএক্সের সমস্ত রিপোর্ট ছিল, কোনো পদক্ষেপ নেয়নি। পুলওয়ামার মতন ঘটনা ঘটেছে, 2019 পার হয়ে গেছে, এখন বাংলা দখলের চেষ্টা হচ্ছে। বাংলায় কোনো উন্নয়নের কথা নেই। 5 বছর ধরে অপোজিশন লিডার যে চোর, সে শুধু বলে গেলেন হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, এই কথা বলে গেলেন। কোনো যুবকদের
উন্নয়নের কথা, যুবকদের চাকরির কথা বলেছেন? বলেননি। একটা রাজ্য গড়ে উঠবে কিভাবে? বেকারদের সমস্যার কথা বলেছেন? বলেননি। ঘরের আনাজপাতির মূল্যবৃদ্ধি নিয়ে বাজারের যে নিয়ন্ত্রণ করার কথা বলেছেন? বলেননি। ওনাদের একটাই কথা, এখন হিন্দুকে রক্ষা করতে হবে। সনাতন। ৭৪% হিন্দু রাষ্ট্র এই ভারতবর্ষ। হিন্দু আজকে খতরে মে হ্যাঁ ওনারা বলে ভোট চাচ্ছেন। কোথায়? হিন্দু খতরে মে না, সংবিধান খতরে মে। ওনারা সংবিধানকে আক্রমণ করছেন বারবার, সংবিধানকে বিপদে ফেলছেন আর মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। সবচেয়ে আর আজকে এনারাদের স্লোগান দিচ্ছে যে ভারত মাতা কি জয়। এনারা যেই সংস্থা থেকে পরিচালিত আরএসএস, ওনার নাগপুরের যে হেডকোয়ার্টার ছিল ওখানে কত বছর, 52 বছর, আমি অ্যাপ্রক্সলি আমার মনে নাই, ভারতের ঝান্ডা তুলতে দেয় নাই। যে দুজন তুলছিল, যে দুটা ভাই, ওদেরকে জেলে পাঠিয়ে দিয়েছে। তো এনারা ভারত মাতাকে যখন বলেন না, হাসি পায়। আর কি বলবো এনাদের? 1965 সালের পরে ভারতের জাতীয় ভারতের ফ্ল্যাগ ওনাদের ইয়েতে উঠছে। হ্যাঁ, আমরাও আরএসএস করি, কিন্তু ওনাদের আরএসএস আমাদের আরএসএস এর মধ্যে পার্থক্য। আমাদের আরএসএস আর ফর রামকৃষ্ণ, আমাদের আরএসএস এস ফর সারদামণি, আর আমাদের আরএসএস মানে স্বামী বিবেকানন্দ, আর ওনাদের আরএসএস সারা ভারতবর্ষে হিংসা ফলাও। শুনুন, আমি যেটা বলতে চাইছিলাম যে আরএসএস যেটা করতে চাইছে, এরা বলছে না নাথুরাম গডসে, সাভারকার, এদেরকে বীর উপাধি দিচ্ছে। সাভারকারের ন্যাশনালিটির প্রশ্নে বা স্বাধীনতা আন্দোলনের প্রশ্নে সাভারকারের ভূমিকাটা কি? আন্দামান সেলুলার জেলে যখন পশ্চিমবাংলা, পাঞ্জাব, বিভিন্ন প্রদেশের মানুষ স্বাধীনতা আন্দোলনের জন্য জেল খাটছে, ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করে জেলে যাচ্ছে, সেই সময় সাভারকারকে যারা এই বীর বলে, সেই বীর কাপুরুষের মতন ব্রিটিশদের মুচলেকা দিয়ে বলেছে যে আমি ব্রিটিশ বিরোধী আন্দোলনে কোনো ধরনের আমি পার্টিসিপেশন আমার থাকবে না, আর হচ্ছে আমি ব্রিটিশদের সমস্ত রকম সহযোগিতা করব, আমাকে জেল থেকে মুক্তি দিন। আর এই সাভারকার আর নাথুরাম গডসে যে গান্ধীজি, জাতির জনক গান্ধীজিকে যে হত্যা করেছে, এরা হচ্ছে এই দলের এরা হচ্ছে মাথা। ফলে এদের থেকে কি শুনতে হবে? দেশপ্রেম শিখতে হবে নরেন্দ্র মোদীর থেকে আর অমিত শাহ থেকে, দেশপ্রেম শিখতে, যারা দেশদ্রোহিতার পুরো বাংলা জানে সিপিআইএম। আমরা আবার পৌঁছবো, তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি আবার বিরতির পর। There will only be one insignia. बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून। SBM गोल्ड UPVC विंडोज, आपके घर का सुकून। मनोकामना हॉस्पिटल, इस्कॉन मंदिर रोड, सेवक रोड, सिलीगुड़ी। Elevate your career at IIHM Siliguri, organizers of the International Young Chef Olympiad. Earn a degree with placements in France and Mauritius. Now in Kalimpong. There will only be one insignia. ফিরে এলাম বিরতির পর এবং আমাদের এই চর্চা এই মুহূর্তে তুঙ্গে রয়েছে, কারণ প্রথমেই শুরুতে বলেছিলাম যে এবারে আজকের বিশেষ করে রবিবাসরীয় যে প্রচার তার শেষ দিন, এবং সেই দিনে রাজনৈতিক দলের প্রতিনিধিরা কি ভাবছেন সেই নিয়েই কিন্তু আমাদের এই দীর্ঘ আলোচনা। তবে যেখানে আমি একটু থেমে গিয়েছিলাম, অর্থাৎ বিরতির পর আমি ফিরলাম, তবে একটা বিষয় আমার ভীষণভাবে প্রশ্ন রাখতে ইচ্ছে করছে, যে গোর্খাল্যান্ড যে সমস্যাটা রয়েছে, যদি দেখা যায় পাহাড়ের এই সমস্যাটাকে গত নির্বাচনে এই সমস্যাটাকে মাথায় রেখে, বা যদি বলা যায় এটা কি এজেন্ডা হিসাবে ব্যবহার করে বিজেপির পক্ষ থেকে কিন্তু তারা এগিয়েছিলেন তাদের প্রচারে, কিন্তু এবার কিন্তু তাদের যে ইস্তাহার প্রকাশ হয়েছে সেই জায়গায় কিন্তু এই গোর্খাল্যান্ডের এই বিষয়টা এবার নেই। তো এর আগের নির্বাচনে একরকম, এই নির্বাচনে একরকম, তো কোন পথে হাঁটছে কি মনে হচ্ছে? ভারতীয় জনতা পার্টি কখনো বলেনি যে আমরা সরকারে আসলে গোর্খাল্যান্ড করব। ভারতীয় জনতা পার্টি বলেছে যে গোর্খাল্যান্ডের বদলে যদি কোনো সুরাহা হয় সেটা প্রবলেমের সমাধান অবশ্যই করবে ভারতীয় জনতা পার্টি। এইবার নেই, আগের বার ছিল, তেমন কোনো বিষয় নেই। এবারও যদি ভারতীয় জনতা পার্টি রাজ্যে আসে, সরকারে আসে, অবশ্যই গোর্খাদের জন্য উন্নতি করবে, যেমন পশ্চিমবাংলার প্রত্যেকটি নাগরিকের জন্য উন্নয়ন করবে, সেমন গোর্খাদের জন্যও করবে। সেটাই তাদের কাছে সুরাহা। বাকি আমাদের সিনিয়র নেতৃত্বরা যারা আছেন, যারা সরকারে থাকবে, তারা চিন্তা ভাবনা করে দেখবেন যে তাদের জন্য কি করা যায়।
কি বল এই ইস্যুতেই কি এই ইস্যুতে দেখেন, এটা একদম মিথ্যা কথা। এই ধরনের প্রতিশ্রুতি খালি গোর্খাল্যান্ড না, আমাদের এর মুহূর্তে এই যে জীবন সিংয়ের দল, যে আমাদের কেএসডিসি, আজকে কেএসডিসি এখানে ক্যান্ডিডেট দিল, এখন জীবন সিং বলছে বিজেপিকে ভোট দাও। কেন? যেই জীবন সিং এত বছর আসামে গিয়ে বিজেপির সংরক্ষণে ছিল, ওই বিজেপি এখন নিজের ক্যান্ডিডেটকে ছেড়ে দিয়ে এখন উনি বলছেন যে বিজেপিকে সমর্থন করেন। ওনাদের জেলা সভাপতি তাপসী মল্লিক, উনিও এই কথাটা নিজের এটা প্রত্যাহার করে নিজে বললেন যে আপনি বিজেপিকে ভোট দেন। কেন? এই ধরনের রাজনীতি করতেছে এনারা। আজকে আমাদের নেতা আমাদের কৃষ্ণদাস কি বলছেন যে এনারা এই 7-8 বছরের মধ্যে জীবন সিংকে শেষ করে দেবে, মেরে ফেলবে, মার্ডার করবে। এনাদের এই দল এনাদের মানে কেপিপিদেরকেও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। এতদিন থেকে এসএস আলুওয়ালিয়া থেকে নিয়ে অনেকগুলো আসলো এখানে দার্জিলিংয়ে এমপি হয়ে, কোনো কিছু সুরাহ করতে পারলো না। এতদিন করতে পারতো, কারণ এত বছর থেকে ছিল ওনারাই, এখনও ওনারাই আছেন। রাজু বিষ্ট এখনও এখানকার আছে। আমার তো মনে হচ্ছে যে আগামী এই যে 2029 আসার আগে এরকম কোনো প্রতিশ্রুতি করবে। আর এইখানে একটা এমন এখন ঘটনা ঘটবে, কারণ কি এককভাবে তো সরকার গঠন করতে পারবে না 2029-এ। আমাদের ভয় যে শিলিগুড়িটাকে নিয়ে এখানে কোনো এমন কিছু অঘটন ঘটাবে। কি ভয়, কি মনে হচ্ছে যে বিভাজনের একটা বিষয় উঠে আসছে, আলাদা করার বিষয় উঠে আসছে, উত্তরবঙ্গকে আলাদা করার বিষয় উঠে আসছে, বা রাজ্যকে আলাদা করার বিষয় উঠে আসছে, কি মনে হচ্ছে? ওনাদের মনসা যেটা আছে ওটা তো রাজ্যের সহমতি ছাড়া হবে না। কিন্তু এমন একটা ঘটনা, পুলওয়ামার মতো যদি ঘটনা করতে কে থাকবে এখানে? জবাবদিহিটা কি করবে? ওনারা দিয়ে এজেন্সি পুলওয়ামার ভোট করে ওনারা 2019টা জিতে গেল, এখানেও সেম ওরকম যদি ঘটনা করে দেয়, আবার এখানে ইউটি করে দিল, রাষ্ট্রপতি শাসন লাগিয়ে দিল, কিছু ভরসা আছে ওনাদের সব এজেন্সি, ওনাদের সব মিডিয়া, ওনাদের ন্যাশনাল টিভিতে যারা আছেন, কোনো কিছু আজকে আপনি বলেন না এটা নিয়ে কোন এমন একটা ন্যাশনাল টিভি আছে যারা এত ডিপলি ডিলিমিটেশনের ব্যাপারে হোক, যে কোনো ওনাদের পিছনের যে ওনাদের মনসাটা যেটা আছে, মানে বিয়ন্ড দ্য ম্যাটার, এটা নিয়ে কোনোদিন খোলাসা করে কোনোদিনও জনগণের কাছে এই জিনিসগুলো পৌঁছায় না। আগে আমাদের মিডিয়াগুলো কেমন ছিল, যে মিডিয়া বলছে তো সত্যি কথা। আজকে এতগুলো মানুষগুলো আপনি দেখবেন প্রচারের মাধ্যমে যে ওনারা বলে যে 5,000 টাকা সিলিন্ডারের দাম হয়ে গেল, আমি মোদিজিকে ভোট দেবো। কেন? ওনাদের একটা ওনারা ন্যারেটিভের ট্র্যাপে ফেসে গেছে ওনারা। এই ট্র্যাপ থেকে ওনারা বেরোতে পারতেছেন না। ওনাদের ডেভেলপমেন্টের কোনো ইস্যু নেই তো। আজকে ওনাদের ডেভেলপমেন্টের ইস্যু কী করবে? ডেভেলপমেন্টের যদি ইস্যু করতো তাহলে ওনাদের এতদিন থেকে ওদের সিট ঘটতো না। আমাদের ভারতবর্ষের মধ্যে অনেকগুলো সিট অনেক জায়গায় ওরা ঘাটতি হচ্ছে ওনাদের। আজকে এই 2-3 দিন আগে এডিসির ইলেকশনে আপনি ত্রিপুরাতে দেখলেন কি হলো, 28টার মধ্যে 24টা গেল, ত্রিপামথায় দিয়ে গেল। কেন করলো? মানুষ ধীরে ধীরে অস্থির হয়ে যাচ্ছে, এনাদের উপরে আস্থাটা হারিয়ে ফেলতেছে। কারণ কি জানে যে ঠাকুরের নামে, ধর্মের নামে রাজনীতি হয় না। মানুষগুলো যখন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে নিজের অংশগ্রহণ করে, আমরা যে কোনো মানুষ ভোট দেয় ডেভেলপমেন্টের জন্য, যাতে আমরা কর্মসংস্থান পেয়ে। অবশ্যই সব জেলারই ঘাটতি আছে, সব রাজ্যের ভিত্তিক আছে, দেশ ভিত্তিক আছে, কিন্তু মানুষগুলো ভোট দেয় এই সুযোগ সুবিধাগুলোর জন্য। কিন্তু একটা দল এমন আছে যে ওনারা কোনোদিনও সুযোগ সুবিধার কথা বলেনি না। ওনাদের প্রচার আছে। একটু আগে আমি আসতেছিলাম, আমাকে বলে যে সনাতনের নামে বিজেপিকে ভোট দিবেন। দাদা কি বলবো, সনাতনের নামকে আমাকে বিজেপি মানে সনাতনী হইতে গেলে কি আমাকে বিজেপিকে ভোট দিতে হবে? এর মানে আছে? তৃণমূল কংগ্রেস কোনোদিন বলছে যে আপনি তৃণমূল কংগ্রেস কোনোদিন বলে না যে আপনি সনাতনী বা হলে আমাদেরকে টিএমসিতে ভোট দেন। এটা আস্থার বিষয় আছে। ঠাকুরের নামে রাজনীতিকরণ আর এই যে মানে ভিন রাজ্য করার এই যে ছোট ছোট যে প্রতিশ্রুতি, এগুলো এতদিন থেকে এনাদের চালিয়ে যাচ্ছে। এটা নিয়ে কিছু বলার নেই, কারণ মানুষগুলো ধীরে ধীরে বুঝে গেছে। আর কি বলবো? কি বলবেন আপনি? আচ্ছা, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক নির্বাচনী জনসভা থেকে বলেছেন যে 4 মের আগে যেন তৃণমূল কংগ্রেসের যত গুন্ডা বাহিনী আছে তারা যেন বেরিয়ে যায়, বা তাদেরকে 4 মের পরে তারা দেখে নেবে, এমন একটা হুঁশিয়ারি দিয়েছেন। তো সবার আগে তো অমিত শাহকে এই রাজ্যের থেকে তাড়িয়ে দেওয়া উচিত। তাহলে অমিত শাহ তো সবচেয়ে বড় গুজরাট দাঙ্গার কাণ্ডারি। সবার আগে অমিত শাহকে এই রাজ্যের থেকে তাড়িয়ে আর উনিও এই রাজ্যের থেকে চলে যান। রাজু স্বীকার করছে যে আমি সবচেয়ে বড় গুন্ডা হুঁ। ওকে বের করুক, ওনাকে বের করুক। আগে বিজেপির যারা গুন্ডারা আছে
তাদেরকে বের করে দিতে বলুন, তারপরে এই নির্বাচন হবে। আজকে অনেক বড় জায়গায় আছেন উনি, আপনাদের মাধ্যমেই জানালাম, বিজেপির নেতৃত্ব, জেলা নেতৃত্ব বলে দিক যে ওনাদেরকে আগে সরে যেতে, নাম দুটো ধরে বললাম, এবং তাছাড়াও বুথ লেভেল পর্যন্ত তাদেরকে সরিয়ে দিয়ে নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে হয়তো। আর যে নির্বাচন কমিশনের নামে যা হচ্ছে তাতে মনেই হচ্ছে তৃণমূল আর বিজেপি এক জায়গায় দাঁড়িয়ে আছে। কালকে আপনারা দেখবেন ব্যালট বক্স চুরি হয়ে গেছে রাস্তার থেকে। কিভাবে হলো? একটা নির্বাচন কমিশন যে মানুষকে আশ্বাস দিচ্ছে যে এবারের নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে, আপনারা নির্ভয়ে ভোট দিতে আসুন, সেখানে দাঁড়িয়ে বাংলার বুকে ব্যালট বক্স চুরি হয়ে গেল। কারা দায়ী? ভোট কর্মীরা এবং যারা প্রশাসন এবং হয়তো সেন্ট্রাল ফোর্সের মধ্যে যুক্ত থাকতে পারে। সর্বোপরি নির্বাচন কমিশনই নিজেরাই দায়ী। এই ভোট প্রক্রিয়া এসআইআর নাম করে যা হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী খালি এমন আছেন, পুরা বিশ্বের মধ্যে উনি একটা উদাহরণ সেট করছেন যে উনি সুপ্রিম কোর্টে গিয়ে নিজের দক্ষ ওখানে প্রদর্শন করছেন, ঠিক আছে, এই এসআইআর জন্য। উনি ফার্স্ট বলেছিলেন যে আমার গায়ে রক্ত থাকা পর্যন্ত আমি এই এসআইআর হতে দেব না, কিন্তু আমরা কি দেখলাম? এসআইআরটা হলো এবং উনি সর্বপ্রথম এসআইআরে অংশগ্রহণ করেন। সুপ্রিম কোর্টে এটা একটা তথ্য তো পাওয়া যাবে, ইন্টারনেটেও পাওয়া যায়। সুপ্রিম কোর্টে যদি যোগ্য ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, সমস্ত যোগ্য ভোটারদের ভোট দিতে হবে, এই নিয়ে যদি কেউ মামলা করে থাকে তার নাম মোস্তারি বানু, সিপিআইএম পার্টির পক্ষ থেকে করিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো নাটক করতে ভালো পারেন, এটা আমাদের কোনো রকম ইয়ে নেই, উনি নাটক করতে ভালোবাসেন। উনি যদি এই রাজনীতিটা ছেড়ে নাটকের মঞ্চে থাকতেন অনেক উন্নতি বেশি করতে পারবেন। এখানে তো জীবন ধ্বংস করছেন মানুষের, রাজ্যের মানুষের। তো উনি এখানে কালো কোট পরে ওখানে গিয়ে যদি বলেন আমি বড় উকিল, আমি এটা করিয়েছি, এটা মিথ্যাচার ছাড়া আর কিছু না। আর গোর্খাল্যান্ডের প্রশ্ন আপনারা যে প্রশ্নটা করলেন, আমার ওখানে দুটো স্পেসিফিক্যালি টেকনিক্যালি দুটো কথা বলার আছে। সেটা হচ্ছে রাজ্য ভাগ করবার উস্কানি মমতা বন্দ্যোপাধ্যায়ও দিয়েছেন, নরেন্দ্র মোদীও দিয়েছেন, আগের ইলেকশন পর্যন্ত দিয়েছেন এবং কয়েক মাস আগে পর্যন্ত দিয়েছেন। আমি যে কথাটা বলছি, এই গোর্খাল্যান্ড সমস্যার সমাধান বা পাহাড়ের এই গোর্খা মানুষদের যে সমস্যার যে সমাধান, তাদের যে চাহিদা, সেটা পূরণ করবার যে একটাই উদ্দেশ্য, একটাই পথ আছে, সেটা হচ্ছে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল করতে, অটোনোমাস কাউন্সিল করতে হবে, 6 শিডিউল আনতে হবে। কারণ আমি ব্যক্তিগতভাবে ডিফুতে গিয়েছি আসামে, আমি ব্যক্তিগতভাবে হাফলংয়ে গিয়েছি, নর্থ কাছাড় ডিস্ট্রিক্ট কাউন্সিল। আমি কে ভোটে জিতেছে কে পরাজিত হয়েছে সে প্রশ্নে আসছি না, আমি বলছি রাষ্ট্রের মধ্যে তারা থাকবে, রাজ্যের মধ্যেই তারা থাকবে, কিন্তু সমস্ত ধরনের ক্ষমতা রাষ্ট্রের যেরকম আইন আছে, রাষ্ট্রের যেরকম ক্ষমতা আছে, ঠিক তেমন ক্ষমতাই ওই অটোনোমাস কাউন্সিলগুলোর হাতে থাকবে। তাহলে মানুষ সর্বোচ্চ পরিমাণে স্বায়ত্তশাসনের দেওয়ার কথা আমরা বলছি, সেটা রাজ্যের মধ্যে থেকেই, রাজ্য ভাগ না করে পশ্চিমবাংলার মধ্যে থেকেই দার্জিলিং পাহাড় অটোনোমাস কাউন্সিল করা এবং সেখানে 6 শিডিউল লাগু করবার মধ্যে দিয়ে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা যেতে পারে। এটাই রাস্তা। রাজ্য ভাগ তৃণমূল আর বিজেপি চাইছে, ভোটের জন্য চাইছে। পাহাড়ের গণতন্ত্রপ্রিয় মানুষ, পাহাড়ের সাধারণ মানুষও দেরিতে হলেও এটা আস্তে আস্তে বুঝতে পারবেন এবং পারছেন। আমি একটা প্রশ্ন রাখবো আপনার কাছে যে এই যে এসআইয়ের প্রসঙ্গ উঠে আসলো, সেখানে দেখা গিয়েছে যে এবারে মহিলাদের ভোটের মানে ভোটার হিসেবে তারা কিন্তু ভোটদান করতে পারছেন এবং সেই অংশটা কিন্তু যদি বলা যায় শতাংশের হিসেবে অনেকটা বেশি রয়েছে। তো এটাকে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে এটা কি কোথাও না কোথাও, যেটা বিরোধীরা এই মুহূর্তে বা বিরোধী বলবো বা রাজ্য সরকারের পক্ষ থেকে যে অভিযোগ বারবার বলা হচ্ছে যে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের একটা আঁতাত রয়েছে এবং তারাই এটাকে এইভাবে পরিচালিত করছে, তো আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি কী হয় না, বাংলাদেশে কাঁটাতারের বেড়া আছে আমাদের ভারতের সাথে বর্ডারে। তো বাংলাদেশে দেখেছি আমরা গ্রাম সংলগ্ন যেগুলো এগুলো এলাকা আছে, সেগুলোতে মহিলারা বেশিরভাগ শাড়ি পরে, সেই সব জাতির মহিলারাই আর কি। তো এবার বিষয় হচ্ছে এটাই যে রোহিঙ্গা যারা আমাদের বহিরাগত রোহিঙ্গারা যারা আমাদের রাজ্যে মানে ঢুকেছে, যে সিপিএম অর্ধেক ঢুকিয়েছিল, অর্ধেক তৃণমূল কংগ্রেস, যারা নির্বাচিত করে চেয়ার গরম করছিল তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের এতদিন ধরে। তো বিষয় হচ্ছে এবার কাঁটাতার পার করতে তো মহিলাদের একটু বেশি অসুবিধা হয়, তো সংখ্যা বেশি পার হয়ে সংখ্যা বেশি আমাকে বলতে দিন, আপনি বলেছেন এবার আমাকে বলতে দিন। এবার হচ্ছে এবার কি হয় না, পুরুষরা কাঁটাতার পার করে আসতে বেশি সুবিধা হয়, তাই সংখ্যাটা তো পুরুষেরই বেশি। আমাকে বলতে দিন, দাঁড়ান, আপনি তো বলেছেন এতক্ষণ। হ্যাঁ, এবার আপনি বললে আমি বলতে দেবো না। এবার হচ্ছে 91 লাখ বাদ পড়েছে এবার পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার। বিষয় হচ্ছে ওটা ওনারা বলছে যে আমরা 91,000 বেছে বেছে বাদ দিয়েছি।
তৃণমূল কংগ্রেস বলেছে। তো তৃণমূল কংগ্রেসকে এটা বলতে চাই যে আমাদের যে প্রক্রিয়া যে চলেছে বাতিলের, সেটা হচ্ছে যে বিএলও আর এএলওর তো কাদের ছিল, আজকে তৃণমূল কংগ্রেস সরকারের ছিল। তো সেই উত্তরটা আমি তাদের থেকে জানতে চাই, তো কীভাবে তারা সেগুলো বাতিলগুলো হলো। আমি একটা প্রশ্ন করছি যে ইলেকশন কমিশন বা ইলেকশন কমিশনারকে যারা নির্বাচিত করে 3 সদস্যের একটি বডি থাকে, এবং সেই সংবিধান যেটা বলে গিয়েছিল, এই সংবিধান যেটা বলেছে সেটা যে এই কমিশনারকে নির্বাচিত করবার ক্ষেত্রে 3 জন যিনি থাকবেন, একজন হচ্ছে দেশের প্রধানমন্ত্রী, একজন হচ্ছে বিরোধী দলনেতা, আরেকজন ছিলেন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবার বিজেপি সরকার কতটা অসভ্য, কতটা বর্বর, জ্যোতি বসু বলেছিলেন, এটা আমরা বলছি, এই বিজেপি সরকার যেটা করেছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ওই কমিটি থেকে আউট করে দিয়েছে। শুধুমাত্র করেছে বিরোধী দলনেতা, শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী এবং দেশের গৃহমন্ত্রী। তার মানে কি, আপনি যতই যাই চান না কেন, ওই 2 জন মেজরিটি করে সেখানে নিজের দলের কাউকে বা নিজের লোককে নির্বাচন কমিশনার হিসাবে এরা হচ্ছে বসিয়ে দেবে। ফলে ইলেকশন কমিশনাররা বিজেপি একে অপরের পরিপূরক। আর 2 নম্বর কথা, এই পশ্চিমবাংলার বুকে এসআইআর কিন্তু 2002 সালে হয়েছিল, বামপন্থীরা সরকারে ছিল। বামপন্থীরা সরকারে থাকার সময় এসআইআর নিয়ে কি এত হট্টগোল এসব দেখেছেন? লাইনে দাঁড়ানো এই সমস্ত পশ্চিমবাংলা মানে জানতোই না যে এসআইআর হচ্ছে। এখন পশ্চিমবাংলায় এসআইআরটাকে যাতে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হয়, একই রকমভাবে ইলেকশন কমিশন যে প্রক্রিয়া করছে, আর রাজ্যের বুকে বিএলও, ইআরও, এইআরও, তৃণমূল কংগ্রেসের দলদাস পশ্চিমবাংলার প্রশাসন, এরা ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষকে নাজেহাল করছে, ভোটটাকে নিজেদের মধ্যে রাখার চেষ্টা করছে। কিন্তু আদতে যেভাবে মানুষ হয়রানির শিকার হয়েছে, মানুষ এত বোকা নয়, নির্বাচনে 2টো পার্টিকেই বর্জন করবে পশ্চিমবাংলায়। তো বামেদের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টা তারা বলছেন, তারা যথেষ্ট আশাবাদী রয়েছে। তবে শিলিগুড়ি বিধানসভা ক্ষেত্রে এই 4 রাজনৈতিক রঙের প্রতিনিধিরা আমাদের স্টুডিওতে আজ হাজির রয়েছেন, এবং তারা তাদের প্রতিপক্ষ তারা রাখলেন সকলের কাছে। আমি এবার তাদের কাছে একটাই প্রশ্ন সকলের কাছেই আমি ছুড়ে দেব, চলে যাই কংগ্রেসের কাছে। কি বলবেন যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেসের জয় কতটা নিশ্চিত হতে পারে, এবং আগামীতে তারা কি করতে পারে, কি মনে হচ্ছে এইবারের বিধানসভা নির্বাচনের যে প্রেক্ষাপট রয়েছে সেই অনুযায়ী? দেখুন, 2টো দল, একটা বিজেপি আর একটা তৃণমূল, একটা 15 বছরের মিথ্যাচারের দল, রাজ্য জুড়ে চুরি, নারী সুরক্ষা দিতে পারেনি, চাকরি চুরি, যেই দপ্তরেই যাবেন সেই দপ্তরেই চুরি, রেশন চুরি, তার বিরুদ্ধে মানুষকে ভোট দিতে হবে। এবং আরেকটি দল যারা ক্ষমতায় আসার জন্য ব্যস্ত হয়েছে, হিন্দু হিন্দু বলে, এই বাংলা সেই হিন্দুদের যে একটা ট্যাবলেটের মতন করছে সেটাকে বর্জন করবে। কারণ এই বাংলা জানে, ছোটোবেলা থেকেই এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা সুভাষচন্দ্র বসুর বাংলা। এই বাংলা ভালো করেই জানে একই বৃন্তের 2টি কুসুম, হিন্দু মুসলমান। আমরা শুধু হিন্দু মুসলমান না, আমরা শিখ, বৌদ্ধ সবাইকে নিয়ে এই বাংলা গড়ে উঠেছে, এবং এই বাংলায় শান্তি শৃঙ্খলা ছিল। কিন্তু হঠাৎ করে বিজেপি নামক একটা শক্তি আসার পরে এই অশান্তিটা শুরু হয়েছে, তার বিরুদ্ধে মানুষ ভোট দেবে। আমাদের যে ইস্তেহারে যা রয়েছে তাতে এই লক্ষ্মী ভাণ্ডার যে ইয়েটা চলছে, তাতে আমরা মহিলাদের দুর্গা সম্মান জানিয়ে আমরা 2000 টাকার তাদেরকে সাময়িক তাদের যাতে অর্থ সংকট দূর হয়, এই অবস্থায় দাঁড়িয়ে তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা যুবকদের জন্য অতি সত্বর যে যত দপ্তর রয়েছে পশ্চিমবঙ্গে, তার সংখ্যা বিচার করে যত ফাঁকা পদ রয়েছে তা পরীক্ষার মাধ্যমে তা পূরণ করার জন্য, এবং কৃষকদের ক্ষেত্রে প্রতি বছর 15,000 টাকা তাদের কৃষি ঋণ ঠিক নয় তাদেরকে অনুদান দেওয়া, এবং 200 ইউনিট কৃষিক্ষেত্রে কৃষকদের ইলেকট্রিক বিল 200 ইউনিট সহায়তা করা, এগুলো প্রতিশ্রুতি রয়েছে। এবং স্বাস্থ্যক্ষেত্রে ক্যান্সারের ট্রিটমেন্ট একদম ফ্রিতে করা, এবং 10 লক্ষ টাকা যাতে তাদের সহায়তা হয় প্রত্যেকটি ফ্যামিলির, সেই সহায়তার জন্য কংগ্রেস সবার দিক বিচার করে সবার পাশে দাঁড়িয়ে থেকে এই ম্যানিফেস্টো তৈরি করেছেন। এবং আগামী দিনে আমরা আশা করি আমাদের কথা, কারণ 2 দলকেই দেখে ফেলেছে সবাই, চোরেদেরও দেখে ফেলেছে, ভাওতাবাজির দলকেও দেখে ফেলেছে,
কাজেই দুই দলকে বর্জন করে হয়তো আমরা আশা রাখছি কংগ্রেসকে ভোট দেবে। ধন্যবাদ আর আপনাকে। আর আরেকটা কথা বলবো যে দুটো দল কোথায় এক দেখবেন, যখন গুজরাট দাঙ্গা হয়েছিল কৃষ্ণা বসু তৃণমূল দলের নেত্রী এবং তিনি আজকে নেই, তার একটা বইতে তিনি লিখেছিলেন যে মমতা ব্যানার্জি গুজরাট দাঙ্গার পর পার্লামেন্টে হুইপ জারি করে বিজেপির পাশে থাকতে বলেছিলেন। অ্যান আউটসাইডার ইন পলিটিক্স, এই বইটা 322 নম্বর পেজ পড়তে বললার সবাইকে আবেদন জানাচ্ছি এই বইটি পড়ে 23 তারিখের ভোটদানে যাবেন। ধন্যবাদ আপনাকে। তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন, আপনি কি বলবেন সকলের উদ্দেশ্যে, বা আপনার কি বার্তা থাকছে? দেখেন, এটা আমি আমাদের যারা যারা এখানে প্রতিনিধিত্ব করতেছেন অন্য দলের একটা তো ঠিক যে আজকে যেই প্রতিশ্রুতির কথা বলতেছেন, আমাদের দলের হয়ে এখানে মোটামুটি 90টার উপরে প্রকল্প আছে। আর এই প্রকল্পটা ডাইরেক্টলি মানুষের কাছে অ্যাকাউন্টের মাধ্যমে হোক, স্কুলের মাধ্যমে হোক, মানুষের কাছে পৌঁছাচ্ছে। একটা জিনিস খেয়াল করবেন, এই প্রকল্পগুলো কোনো দিন তৃণমূল কংগ্রেসের কোনো লিডারের হাত দিয়ে কিন্তু আমরা এগুলো জিনিস বিলি হয় না, না স্কুল হোক, না কোনো সংস্থা থেকে হোক, বা ডাইরেক্ট অ্যাকাউন্টে হোক। আর ওইখানে কিন্তু আমরা কোনোদিন ভেদ বিবাদ করিনি, কে বিজেপি করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, এটা দিয়ে কোনোদিন বিচার করে না। আমাদের সরকার সবাইকে দেয়। আর এতদিন থেকে আমি বলবো যে যেই বিজেপিকে তৃণমূল কংগ্রেস একটা জিনিস তো বার্তা দিয়ে, খালি বিজেপি কি না, এখানে সিপিএমেরও ভাই আছে, এখানে কংগ্রেসেরও আমার বন্ধুটা আছে। এই যে ওনারা আজকে যে বললেন না যে আমরা এই করব, আমাদের ইশতেহারে 2000 টাকা করে দেবো, কৃষকদেরকে দেবো, আগে তো এরকম ছিল না। তো এনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে মমতা ব্যানার্জি এনাদের জন্য কিছু একটা মার্গদর্শক করিয়ে গেছে, ওনারা শুরু করছেন এই জিনিসগুলো, আর ওনারই পথে এনারা সবাই হাঁটতেছে। এটা তো একদম ওনাদের ইশতেহারের মধ্যে, ওনাদের কথার মধ্যে বোঝা গেল যে আমরা এটা করব, ওটা করবো, 2000 দিব, 3000, ওনারা 3000 দিবে, এনারা দুর্গা ভান্ডার বলে দিবেন ওনারা। এটা তো বাস্তব যে মমতা ব্যানার্জিকে এনাকে ধন্যবাদ জানানো উচিত যে ওনার পথপ্রদর্শক হিসাবে এনারা যেগুলো নিয়ে প্রতিশ্রুতি মানুষের কাছে দেবেন, তার জন্য এনাদেরকে ধন্যবাদ যে আমাদের মমতা ব্যানার্জিকে অ্যাজ আ লিডার ভাবে, কারণ এটা নিয়ে উনি ইউএনএ তো আবার অনেকগুলো পাইছেন, অ্যাপ্রিসিয়েশন পাইছেন। আর যে আমাদের দল, আমাদের বিজেপির কথা বলবো, এনারা এসআইআর নামে যা হয়রানি করছেন, একটু আগে বললো, আমি রেসপন্ড করতে চাই এসআইআর কথাটা নিয়ে। যে এটা ঠিক যে আমাদের রাজ্য সরকারি কর্মীগুলোই বিএলও ছিলেন, ওইখানে যদি বিএলও ওনাদের উপরে যে প্রেশার না থাকতো তাহলে 33টা বিএলও সুইসাইড করতেন না, মরতেন না। ওনাদের কাছে প্রেশারাইজ করা ছিল, কারণ আমরা ব্যক্তিগতভাবে অনেকগুলো বিএলওদেরকে কথা বলছি যে দে আর বিন প্রেশারাইজড, ওনাদেরকে ইম্পোজ করা বলতেছে যে আপনি এইগুলো কাটতে হবে। কারণ 2021-এর যে পরিসংখ্যানটা, ভোটের পরিসংখ্যানটা, এনারা দেখছে যে 1,20,00,000 ভোট এনাদের কাছে আমরা এগিয়ে আছি। তো ওনারা টার্গেট করছেন তার মানে যদি আমি প্রুফ বলি, এই এসআইআর হওয়ার আগে শুভেন্দু বসু আগে বলে দিয়েছেন যে 1,20,00,000 মানুষের নাম কাটছে এখানে। কি করে? কারণ এর মাস্টার প্ল্যান অলরেডি হয়ে গেছে। আর এসআইআরটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, এটা হওয়া উচিত ছিল, কিন্তু 3 মাসের মধ্যে না, এই প্রক্রিয়াটা 3 মাসের মধ্যে না, এটাতে বাস্তব। আর জ্ঞানেশ কুমার যে আমাদের চিফ ইলেকটোরাল আছেন, আমাদের কমিশনার আছেন, ওনাদের অনেকগুলো অর্ডারে বিজেপির সিলমোহর দেখা গেছে যে ওনাদের যে একটা গঠবন্ধনভাবে চালিয়ে যাচ্ছে, যার জন্য ওনাকে আবার কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করে আবার ওনাকে কিছু বলা যাবে না। যে বন্ধুটা খুব ভালো বললেন, যে আমার সিপিএমের প্রতিনিধি ভাইটা বললেন যে ওনাকে এমন কোনো আর্টিকেলে হয়ে ওনাকে এত পাওয়ার দেওয়া হয়েছে যে ওনাকে কিছু বলা যাবে না, কিছু করা যাবে না। কারণ এখানে 2/3 যেটা আছে, যে সুপ্রিম কোর্ট যে সিজিআইকে ওনাকে হাঁটিয়ে, মানে 1:1, এটা ডাইরেক্টলি, মানে এখানে যদি আমাদেরকে যদি চিফ ইলেকশন কমিশন যদি আমাদের পশ্চিমবঙ্গে যদি গঠন করতে বলে, এখানে 3 জন থাকবে, একটা মমতা ব্যানার্জি থাকবে, একটা আমাদের অভিষেক ব্যানার্জি থাকবে। তাহলে কি অন্যান্যরা মানে এটা কি বিশ্বাস করবেন যে এটা মানে ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারবেন? কোনোদিনও না। কারণ এটা কোনোদিনও এই নির্বাচনটা কোনোদিন এইভাবে হতেই পারে না, এটা বায়াসড।
এটা বায়াস। আর এইভাবে এনারা মানে লোকসভাতে বসে অনেকগুলো রাতারাতি মানে অনেকগুলো এখানে অ্যামেন্ডমেন্ট করছে, যেটা একদম মানুষের পক্ষেই না, মানুষের পক্ষে যেতেই পারে না। তাই জন্য আপনারা মনে করছেন যে এবার আপনাদের পক্ষে অবশ্যই এটাতে কোনো সন্দেহ নাই যে আমরা এবারও আসছি। আর এতটুকু বলবো যে গতবারে যেই সিটটা ছিল তার চেয়ে একটা সিট হলো আমরা বেশিতে আসতেছি, এটাতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আপনাকে। কি বলবেন আপনি? প্রথমত কথা হচ্ছে, উনি বললেন এখন ওনাদের পায়ের তরফ থেকে মাটি সরে গেছে, তৃণমূল কংগ্রেসের জন্য বলছে একটা সিট হলেও বেশি পাবে, কারণ ওনারা জানেন এবার ওনারা জিততে পারবেন না। আর কংগ্রেসি দাদা এবং তৃণমূল দাদাকে একটা কথা বলতে চাই, উনি বললেন পুলওয়ামা ঘটিয়ে আমরা সরকারে এসেছি। পুলওয়ামা ঘটনার পরে আমরা দেখেছি নরেন্দ্র মোদী সরকার কিভাবে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে শত্রুদেরকে জবাব দিয়েছে। আমার কথা নয়, আমাকে বলতে আপনি বলেছেন সত্যপাল মালিকের কথা, আপনি বলেছেন ওনাদের রাজ্যপাল, আপনি তো জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের কথা, আমার কথা নয়। আপনারা কাউকে বলতে দেন না, আপনার বলতে দিন, বিরোধীদের কন্ট্রোল করা যান, আপনার বলতে দিন। কন্ট্রোল কোথায় করছি, আপনার সঠিক তথ্য দিন। আমি বলিনি, সত্যপাল মালিক বলেছে। এবার বিষয় হচ্ছে, এবার ওনারা এবার কংগ্রেসের 70 বছর যখন রাজত্ব হয়েছিল আমরা দেখেছিলাম যে তাজ হোটেলের হামলা, দিল্লি বিস্ফোরণ, ঠিক আছে না, তখন তো কংগ্রেসের সরকার ছিল, তখন ওনারা কি বলতে যাচ্ছেন, ওনারা এসব করে নিয়ে কি ওনারা সরকারে এসছেন? প্রথমত কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটাই যে ওনারা বারবার করে একটা কথাই চাপিয়ে দিচ্ছেন যে ধর্মের রাজনীতি, ধর্মের রাজনীতি। আমি একটা কথাই বলতে চাই তৃণমূলী দাদাকে, কথা হচ্ছে এটাই যে আমরা কিছুদিন আগে দেখেছি, আমরা সরকারে আসার পরে আমরা 3 তালাক আইন আমরা বরাদ্দ করি, রদ করেছি, ঠিক আছে। তো সেটা তো মহিলারা ছিল যার জন্য 3 তালাক আমরা রদ করেছি, তারা তো মুসলিমরা ছিল। তো মুসলিমদের জন্য অবশ্য আমরা করেছি, আমরা যদি ধর্মের কথাই চিন্তা করতাম, একটা ধর্মের কথাই চিন্তা করতাম, তাহলে আমরা মুসলিম মহিলাদের জন্য করতাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন সরকারে আসবো পশ্চিমবঙ্গে, তো আমাদের থাকবে, আমরা মহিলাদের জন্য 30% সংরক্ষণ থাকবে, এবং মহিলারা যাতে বাসে যাতায়াত করে তাদের কোনো ভাড়া না লাগে, এবং যতদিন না পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা চাকরি পাচ্ছে ততদিন ওই 1,500 টাকার জায়গায় 3,000 টাকা করে আমরা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে দেব। এবার যেই আবাস যোজনার কেন্দ্রের যে যোজনাটা রয়েছে, আবাস যোজনা, সেটার যে প্রকল্পটা আটকে রেখেছে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গে, সেটাকে যাতে ঘরে ঘরে আমরা পৌঁছে দিই সেটার ব্যবস্থা করব। এবং তৃণমূল কংগ্রেস সরকার আমাদের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে যে এইমসকে নিয়ে গিয়ে কল্যাণীতে শিফট করেছে, সেটাকে আমরা চেষ্টা করব যাতে উত্তরবঙ্গে আমরা সরকারে আসার পরে যাতে উত্তরবঙ্গে একটা এইমসের মতন হসপিটাল হোক, যাতে আগামী দিনে আমাদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে এবং আগামী দিনের প্রজন্মের চিকিৎসা যাতে পুরোপুরি ভালোভাবে হয়। এবং আমরা দেখেছি যেই রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে, যেই রাজ্যের শিক্ষামন্ত্রীর গার্লফ্রেন্ডের ঘাড়ের তলার থেকে টাকা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, সেই রাজ্যের শিক্ষার কী অবস্থা। তাই আমরা চেষ্টা করব যাতে উত্তরবঙ্গের সাথে সাথে পশ্চিমবঙ্গের প্রতিটি জায়গায় যাতে ভালো ভালো কলেজ এবং ইউনিভার্সিটি গড়ে তোলে, এটাই আমাদের প্রকল্প। এবং আমরা শুধু এটা কথা দিচ্ছি না, আমরা একটা কথাই আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে বলবো যে আপনারা 34 বছর সিপিআইএমকে দেখেছেন, আপনারা 11 বছর তৃণমূল কংগ্রেসকে দেখেছেন, পশ্চিমবঙ্গে 22টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার, 22টা রাজ্যের মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষরা দুহাত তুলে আশীর্বাদ করেছে, তাই ভারতীয় জনতা পার্টির সরকার 22টি রাজ্যে আছে। তার সাথে সাথে আগামী 2026 নির্বাচনে পশ্চিমবঙ্গের সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা 5টা বছর ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিক, ভিক্ষা দিক। যদি আমরা যে কথাগুলো দিয়েছি আজকে, সংকল্পপত্র আমাদের যে বেরিয়েছে, সেগুলো যদি আমরা পূরণ করতে না পারি, বাংলার জনগণ অবশ্যই বুদ্ধিমান, আপনারা তৃণমূল কংগ্রেসের মতন, সিপিএমের মতন ভারতীয় জনতা পার্টিকেও ছুঁড়ে ফেলে দেবেন। ধন্যবাদ আপনাকে। অঙ্কিত, বলছি নারীদের সুরক্ষার প্রশ্ন এখন খুব বেশি করে আসছে। আমি বলছি আমাদের ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান নারীদের শুধু সুরক্ষা না, অধিকার এবং মর্যাদা, তাদের এটা ফান্ডামেন্টাল রাইট হিসাবে সেটাকে গণ্য করেছে। নারীদের অধিকার এবং মর্যাদা নিয়ে তৃণমূল কংগ্রেস আর বিজেপির বলা মানায় না, এই কারণেই মানায় না, তৃণমূল কংগ্রেস এই রাজ্যের বুকে আর্যিকর ঘটনা ঘটিয়েছে এবং পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নারীদেরকে অপমানিত, লাঞ্ছিত এবং শ্লীলতাহানির মুখে পড়তে হয় বারংবার করে। এটা মমতার রাজ্যে হচ্ছে। আর বিজেপি বাংলার বুকে নারী প্রেমী হিসাবে নিজেদেরকে প্রমাণ করবার চেষ্টা করছে। আমি বলছি গুজরাটের বিলকিস বানুকে কি ভুলে গেছেন বিজেপির নেতারা?
মধ্যপ্রদেশে বিজেপির নেতারা যে নারী ধর্ষণের ঘটনা ঘটাচ্ছেন সেটা কি ভুলে গেছেন? উত্তরপ্রদেশে উন্নাও হাতরাসের মতন যে ঘটনা ঘটেছে বিজেপি কি ভুলে গেছে? আমরা বলছি বিজেপির মুখে নারী প্রেমের কথা মানায় না। এই পশ্চিমবাংলার বুকে নারীদের শুধু সুরক্ষা না, নারীদের অধিকার এবং মর্যাদাকে সুনিশ্চিত করবে বামপন্থীরা। 2 নম্বর কথা। 2 নম্বর বিষয় হচ্ছে কাজ কর্মসংস্থানের প্রশ্ন আসছে। আমরা বামপন্থীরা যখন বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, এই রাজ্যের বুকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে একটা প্রতিষ্ঠান ছিল, এবং সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কাজ ছিল এটা যে এই রাজ্যের বুকে কেউ কম পড়াশোনা জানে, কেউ বেশি পড়াশোনা জানে, তারা তাদের কিন্তু কাজ হতো, বায়োডেটা তারা দিয়ে যেত এবং কল আসতো চাকরির জন্য, সরকারি চাকরির কল আসতো। এবং তার সাথে যুবকদের জন্য যে ভাতা, পপুলিস্ট পলিসি, পপুলিজম, এটা কিন্তু আমরা বামপন্থীরা এটাই বলেছিলাম যে কাজ হবে, যতক্ষণ না কাজ হচ্ছে তাদের ভাতা দিতে হবে, এটা আমাদের পলিসি, তৃণমূলের না। দ্বিতীয় কথা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং ছেলেমেয়েদের অবৈতনিক শিক্ষা, কলেজ স্থাপন, সরকারি শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণ, সবটা বামপন্থীদের সময়তে হয়েছে। আমাদের ভোট চাওয়ার অধিকার আছে। 3 নম্বর বিষয় হচ্ছে 1977 সালে জ্যোতি বসু ক্ষমতায় আসার পর এই পশ্চিমবাংলায় ভূমিহীন মানুষদের জন্য ল্যান্ড রিফর্ম করবে অপারেশন বর্গা করে তাদের প্রত্যেকের হাতে জমি তুলে দিয়েছিল, এবং সেই জমির উপর বেস করেই এখনও পশ্চিমবাংলার গরিব মানুষেরা তাদের প্রজন্মের পর প্রজন্ম তারা হচ্ছে বেঁচে আছে, বসবাস করছেন। আমরা মনে করি না এটা আমরা বিরাট কোনো কাজ করে ফেলেছিলাম। আমরা মনে করি এটা আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি ছিল, এবং আমরা এটাও মনে করি এই পশ্চিমবাংলার বুকে শিল্প কলকারখানা করাটাও আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে ছিল, এবং আমরা সেই দৃষ্টিভঙ্গিটাকে দিয়েই পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কথা চিন্তা করেছিলাম। আমরা নির্বাচনী এজেন্ডার মধ্যে আমরা এটাই বলেছি, আমরা ম্যানিফেস্টোতে এটাই বলেছি, এই পশ্চিমবাংলার বুকে সরকারি স্কুলগুলো লাটে উঠেছে। আমি ছাত্র রাজনীতি করি, 9,000টা সরকারি স্কুল বন্ধ করেছে, দেশের বুকে 90,000 সরকারি স্কুল মোদি বন্ধ করেছে, মমতা 9,000, মোদি 90,000। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা এটাই বলতে চেয়েছিলাম যে পশ্চিমবাংলার বুকে যে অবৈতনিক শিক্ষা আমরা চালাই, এটা আমরা স্নাতক স্তর পর্যন্ত করব, অবৈতনিক শিক্ষা, এবং মাস্টার ডিগ্রি বা তার পরবর্তীতে শিক্ষা খুবই কম পয়সার মধ্যে আমরা এটা করব। 3 নম্বর বিষয় হচ্ছে এই পশ্চিমবাংলার বুকে যত গরিব মানুষ আছে আমরা আইডেন্টিফাই করব, তাদের প্রত্যেকের হাতে 7,500 টাকা করে, প্রত্যেক মানুষের হাতে, সে পরিবারের হাতে 7,500 টাকা করে পৌঁছে দেব, এবং পশ্চিমবাংলার বুকে প্রত্যেকটি পরিবার, সেই পরিবারের জন্য একটি করে সরকারি চাকরির ব্যবস্থা আমরা বামপন্থীরা সরকারে আসলে করব। 100 দিনের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় লুটে খেয়েছে, আর বিজেপি 100 দিনের টাকা পশ্চিমবঙ্গকে বঞ্চিত করে দিচ্ছে না। আমরা বলেছি গ্রামের গরিব মানুষের জন্য 100 দিনের কাজ, এটা আমরা এনেছিলাম। কংগ্রেসিরা দেশের সরকার পরিচালনার কাজ করতো, আমরা পার্লামেন্টে লড়াই করেছিলাম কংগ্রেসিদের সাথে থেকে, যে আমরা ইউপিএ সরকারের সাথে থেকে আমরা বলেছিলাম পশ্চিমবাংলার গরিব মানুষের জন্য, গ্রামের গরিব মানুষের জন্য 100 দিনের কাজ চাই। সে 100 দিনের কাজটাকে যারা লুটে খাচ্ছে তৃণমূল, আর যারা বন্ধ করে দিচ্ছে টাকা বিজেপি, আমরা সেই টাকা ছিনিয়ে আনবো এবং গ্রামের গরিব মানুষের জন্য 100 দিনের কাজকে 200 দিন করব। 120 দিনের কাজ শহরের গরিব মানুষের জন্য করব। আর শিলিগুড়ি শহরে যেখানে দাঁড়িয়ে প্রোগ্রামটা আমরা করছি, এই শিলিগুড়ি শহরের এই বিজেপির বন্ধু বা তৃণমূলের বন্ধু বা কংগ্রেসের যিনি দাদা আছেন তিনিও অস্বীকার করতে পারবেন না, এবং তৃণমূলের এমএলএ, তৃণমূলের প্রার্থী যিনি, তিনিও অস্বীকার করেন না। এই চোখ খুললে আপনি শিলিগুড়ি শহরে যা উন্নয়ন দেখতে পাচ্ছেন, সেবক রোড চওড়া করা, হিলকাট রোডের বিস্তৃতিকরণ করা, বর্ধমান রোড তৈরি করা, এসএফ রোড তৈরি করা, বিধান রোড প্রশস্তীকরণ করা, ফ্লাইওভার করা, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম করা, ইন্ডোর স্টেডিয়াম করা, প্রথম পানীয় জলের প্রকল্প করা, 4-4টা মহানন্দা সেতু করা, এবং তার সাথে এখনও পর্যন্ত যা চোখের সামনে আমি দেখতে পাচ্ছেন সব বামপন্থীদের সময়, বামফ্রন্ট সরকারের সময় তৈরি করা উন্নয়ন। এরা কোনো উন্নয়ন করেনি। আর একটি কথা বলতে চাইছি, শিলিগুড়ি শহর বাড়ছে, শিলিগুড়ি শহরে জনসংখ্যা বাড়ছে। এবার শিলিগুড়ি শহরের জনগণের যা চাহিদা ছিল, সেই চাহিদাটাকে পূরণ করবার জন্য বামফ্রন্ট সরকার এবং বামপন্থী পৌর বোর্ড, স্যার বিকাশ ঘোষ শিলিগুড়ি শহরের মেয়র ছিলেন, অশোক ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী ছিলেন, তিনি শিলিগুড়ি শহরের মানুষকে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য প্রথম পানীয় জলের প্রকল্প করেছে, এবং সেটা এখনও পর্যন্ত লাস্ট পানীয় জলের প্রকল্প। নতুন করে পানীয় জলের প্রকল্প তৃণমূল কংগ্রেস হতে দেয়নি। অশোক ভট্টাচার্য যখন মেয়র ছিলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বিচার করে অশোক ভট্টাচার্য বলেছিলেন যে শিলিগুড়ি শহরে আরেকটি পানীয় জলের প্রকল্প হওয়া দরকার। তৃণমূল কংগ্রেসের যিনি পদপ্রার্থী, তিনি হচ্ছে এটা হতে তো দেননি, বামপন্থীরা পৌর বোর্ড থেকে গেছে, তৃণমূল কংগ্রেস পৌর বোর্ডে এসেছে, পানীয় জলের সমস্যা বাড়ছে। সেই সময় গৌতম দেব নিজের মুখ ঢাকার জন্য লজ্জায় শিলিগুড়ি শহরের মানুষকে মহানন্দার বিষ জল পান করিয়েছে। এটা আমি বলছি না, রিপোর্ট দিচ্ছে, বিজ্ঞানীরা রিপোর্ট দিচ্ছে, সায়েন্টিস্টরা রিপোর্ট, ল্যাবরেটরিয়ানরা রিপোর্ট দিচ্ছে। তাহলে গৌতমবাবু যে শিলিগুড়ির মানুষকে বিষ জল পান করিয়েছেন, এখন বড় বড় হাত তুলে ভোট চাইতে আসছে। আর শঙ্করবাবু তো কলকাতায় থাকেন 9 মাস, 3 মাস শিলিগুড়ি শহরে আসেন, সানগ্লাস পরে ঘোরেন। 3.5 কোটি টাকা উনি বিধায়ক উন্নয়ন তহবিলের জন্য পেয়েছেন। 3.5 কোটি টাকার মধ্যে 2-4টে যাত্রী প্রতীক্ষালয় বানানো ছাড়া শিলিগুড়ি শহরের মানুষের উন্নয়নের জন্য শঙ্করবাবুর অবদানটা কি? আর গৌতমবাবু আমি এটা করে দেবো, আমি এটা করে দেবো, আর নীল সাদা রং করা ছাড়া শিলিগুড়ির কি স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট উনি করতে পেরেছেন? আপনি মনে করছেন যে বামেদের
হ্যাঁ, আমরা বলছি আমাদের ভোট চাওয়ার নৈতিক অধিকার আছে, আমরা মানুষের জন্য করেছি, আমাদের ভোট চাওয়ার নৈতিক অধিকার আছে। আর এরা চুরি দুর্নীতি করছে, কে বড় চোর সেটা প্রমাণ করার এদের অধিকার আছে। তাই মানুষের কাছে আবেদন করব বিনয়ের সাথে যে আমরা এই পশ্চিমবাংলাকে, এরা সোনার বাংলার কথা বলছে, তো সোনার বাংলা আমরা তৈরি করেছিলাম, জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য তৈরি করেছিল, বাংলাকে গোটা ভারতবর্ষের মধ্যে শীর্ষে নিয়ে গিয়েছিল। সে পশ্চিমবাংলাকে যারা ধ্বংস করছে তাদেরকে বর্জন করুন, আর বামপন্থীদের উপর আবারও ভরসা রাখুন। আমরা আপনাদের সাথে প্রতারণা করিনি, যতটুকু পেরেছি করেছি, যতটুকু পারিনি করিনি। সব কাজ করা সম্ভব না, কিন্তু আমরা সরকারে আসলে শিলিগুড়ি শহর এবং পশ্চিমবাংলার মানুষ সুস্থভাবে ভালো মতনভাবে বাঁচতে পারবে, সুখে থাকতে পারবে। ধন্যবাদ, ধন্যবাদ। এবং আমার শুধু অঙ্কিতকে নয়, আমার এই 4 ভাইদেরকেই কিন্তু ধন্যবাদ আমি জানাচ্ছি, কারণ তারা আজকের এই নির্বাচনী প্রচারের শেষ দিনে এসেও আমাদের স্টুডিওতে তারা তাদের বক্তব্য রাখলেন, তারা তাদের দলের যে মতামত বা তারা যেটা মনে করছে সেটা রাখলেন। তার পাশাপাশি এবারের নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচনের শিলিগুড়ির জন্য তাদের দলের প্রার্থীদের হয়েও কিন্তু তারা ভোট চাইলেন। তো আগামীতে ব্যালট বক্সই তার হিসেব দেবে যে কোন দল এগিয়ে রয়েছে বা কে হারছে বা কে জিতছে। তবে এই যুদ্ধ লাগাতার চলবে, কারণ এটা খুব যদি বলা যায় একটা খুব স্বাস্থ্যকর যুদ্ধ। এ কারণেই বলবো এটা স্বাস্থ্যকর যুদ্ধ যে এই তর্ক বিতর্ক যদি না থাকে তবে এই রাজনীতির খেলাও যেমন জমবে না, ঠিক তেমন উন্নয়নের বিষয়গুলো উঠে আসবে না। আর প্রতিবাদ না থাকলে কোনোভাবেই কিন্তু সম্ভব নয় আরও একটু এগিয়ে যাওয়ার, কারণ সবটারই প্রয়োজন রয়েছে। তো আপনারা কি বলছেন ঘরে বসে যারা আমাদেরকে দেখলেন বা শুনলেন, এবং এই 4 ভাইদেরকেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং যারা ভিউয়ার্স আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাদেরকেও ধন্যবাদ। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি ফের হাজির থাকছি। ধন্যবাদ।